সবাইকে স্বাগত জানাচ্ছি ফরেক্সের উপর নির্মিত এই শিক্ষামূলক ভিডিওটি দেখার জন্য। আমাদের এই ভিডিও সিরিজটি মূলত বাংলা ভাষাভাষীদের জন্য তৈরি করা হয়েছে। তবুও আপনি যে দেশে অবস্থান করছেন আপনাকে জেনে নিতে হবে সেই দেশে ফরেক্স ট্রেডিং বৈধ কিনা, এবং ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। সো এখানে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনাকে এই রিস্কগুলো সম্পর্কে জেনে নিতে হবে। আপনারা যারা আমাদের এই ভিডিও সিরিজটি ফলো করছেন তারা জানেন যে আমরা বিভিন্ন জিনিসের উপরে এখানে আমাদের লেকচার দিয়ে থাকি। প্রথমত আমরা তিনটা যে মূল স্তম্ভ রয়েছে ফরেক্সের, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, এই তিনটা সম্পর্কে ধারণা দেওয়াই হলো আমাদের প্রাথমিক উদ্দেশ্য। তো আমরা টেকনিক্যালের উপরে এবং ফান্ডামেন্টালের উপরে কিছু ভিডিও তৈরি করেছি। আপনারা যারা ভিডিওগুলো এখনও দেখেননি তারা আমাদের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকে মূলত আমি সেন্টিমেন্টাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করার জন্য আমাদের যে সাইকোলজিটাকে ডেভেলপ করা দরকার, সেই সাইকোলজিকে ডেভেলপের কিছু কিছু জিনিস আমি তুলে ধরার চেষ্টা করব। যদিও আমরা সবাই এই জিনিসগুলো জানি, কিন্তু আমরা গুরুত্ব দিই না। গুরুত্ব দিই না এই কারণে, যখন আমরা ফরেক্স ট্রেড শুরু করি তখন আমাদের কাছে মনে হয় এগুলো তো খুবই সিলি ব্যাপার, এগুলো তো আমরা অবশ্যই মেনে চলবো। বাট দেখা যায় যে আমরা এই জিনিসগুলো মেনে চলি না বলেই কিন্তু আমরা লং টাইম ধরে সাকসেস হতে পারি না। যখন আবার এই জিনিসটাকে আমরা নিজেদের মধ্যে ধারণ করব যে হ্যাঁ এই জিনিসগুলো আসলেই সত্যি এবং এই বৈশিষ্ট্যগুলো যদি আমি অর্জন করতে পারি তাহলে আমি মার্কেটে টিকে থাকতে পারবো, তখন দেখবেন যে মূলত খুব সিম্পল কিছু ফর্মুলা রয়েছে যে ফর্মুলার মাধ্যমেই আপনি মার্কেটে টিকে থাকতে পারেন। তো সেই জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই জন্য আমাদের আজকে আলোচনা টপিক হলো সফল ফরেক্স ট্রেডারদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ। আমি কিছু খুব সিম্পল বৈশিষ্ট্যসমূহ আপনাদের সামনে তুলে ধরবো। তো শুরু করা যাক। ফার্স্টেই আমি শুরু করতে চাই যে টপিকটা দিয়ে, সেটা হলো উচ্চাভিলাষী না হওয়া। অর্থাৎ আমরা সবসময় আমাদের নিজের মনের মধ্যে অজান্তেই আমরা কিন্তু একটা সিস্টেম বা একটা ট্রেডিং স্ট্র্যাটেজির খোঁজ করতে থাকি। যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা কি করবে, আমাদেরকে একটা হলি গ্রেল হিসাবে কাজ করবে। হলি গ্রেল মানে হলো যে আপনি ওই ট্রেডিং স্ট্র্যাটেজিতে কখনই লস করবেন না, শুধু প্রফিট করতেই থাকবেন, প্রফিট করতেই থাকবেন। কিন্তু রিয়েল লাইফে এটা হওয়া কখনোই সম্ভব না। আপনার কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সব মার্কেট কন্ডিশনের জন্য ঠিকভাবে কাজ করবে না। সো আপনাকে আগে জানতে হবে যে কোন ট্রেডিং স্ট্র্যাটেজি কোন মার্কেটে ভালোভাবে কাজ করে, এবং তার উপর ভিত্তি করেই আপনাকে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি চেঞ্জ বা আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি মডিফাই করা হতে পারে। আমরা যারা প্রথম এই অনলাইনে বিভিন্ন রকমের বিজনেসে আসি, মনে করেন ফরেক্স ট্রেডিংয়ে আসি বা স্টক মার্কেট ট্রেডিংয়ে আসি, তারা মনে করে থাকি যে আমাদের সিনেমা বা মুভিগুলোতে যেভাবে দেখায় যে ফরেক্স ট্রেড বা অন্য কোনো ট্রেড করে, স্টক মার্কেট ট্রেড করে অনেকে অনেক বড় লোক হয়ে যাচ্ছে খুব সহজেই। সেটা কিন্তু আসলে রিয়েল লাইফে কখনোই পসিবল না, যদি না আপনি কোনো ধরনের স্ক্যাম বা অন্য কিছু করে থাকেন। রিয়েল ওয়েতে যদি আপনি টাকা কামাতে চান তাহলে আপনাকে অবশ্যই কুইক রিস্ক স্কিম যেটা, সেখান থেকে বের হয়ে আসতে হবে। আপনি খুব সহজেই যে বড়লোক হয়ে যাবেন এটা কখনোই এখানে সম্ভব না। আপনার এক্সপেকটেশনটা একটা রিয়েল পর্যায়ে থাকতে হবে। আপনি এরকম এক্সপেক্ট করতে পারেন না যে আপনি 10 দিনের মধ্যে টাকা ডবল করে ফেলবেন। এটাকে আপনাকে লজিক্যালি চিন্তা করতে হবে যে কেউ যদি আসলেই 10 দিনের মধ্যে টাকা ডবল করে ফেলতে পারতো তাহলে কিন্তু সে 10 দিন পর পর, মনে করে সে 5 টাকা ইনভেস্ট করেই 10 দিন পর 10 টাকা হয়ে যেত, তার 10 দিন পর 20 টাকা, তারপর 40 টাকা, তারপর 80, 160, 320, এভাবে করে দেখা যেত যে 1 বছর যেতেই সে মিলেনিয়ার হয়ে বসে আছে। এটা অ্যাকচুয়ালি রিয়েল মার্কেটে কখনোই সম্ভব না। এই সম্ভব না বলেই আপনাদেরকে এই উচ্চবিলাসী হওয়া থেকে বের হয়ে আসতে হবে। যদি আপনি এখানে লং টার্ম টিকে থাকতে চান তাহলে আপনাকে যে ফর্মুলাটা ফলো করতে হবে সেটা হলো যে কুইক রিচ স্কিম থেকে বের হয়ে স্লোলি রিচ হওয়ার জন্য আপনাকে টার্গেট করতে হবে। অর্থাৎ আপনার প্রফিট যে টার্গেটটা রয়েছে মান্থলি, সেই প্রফিট টার্গেটটা অবশ্যই আপনার এক্সপেকটেশন লিমিটের মধ্যে থাকতে হবে। এটা যখন আপনার এক্সপেকটেশন লিমিটের মধ্যে থাকবে তখনই কিন্তু আপনারা এই মার্কেটে সাস্টেইন করতে পারবেন। আদারওয়াইজ আপনি দেখা যাবে 1 মাস 2 মাস হানিমুন পিরিয়ড ক্রস করার পরে প্রফিট করা থেকে আস্তে আস্তে আপনার দেখা যাবে পুরাটাই অ্যাকাউন্টটা ব্লো আপ হয়ে গেছে। তো আমি জাস্ট আপনাদেরকে একটা প্রশ্ন করি, যদি আপনারা অনেকদিন ধরে ট্রেডিং করছেন, আপনাদের অনেকের অনেক ধরনের এক্সপিরিয়েন্স আছে ট্রেড করা, আমি ধরে নিচ্ছি এখানে অ্যামেচার থেকে শুরু করে অনেক এক্সপার্ট লেভেলের ট্রেডারও আমার এই কথাগুলো শুনছেন। আমি আপনাদের শুধু একটা প্রশ্ন করতে চাই, আপনার মনের কাছে, নিজের মনের কাছে অ্যান্সার দেন যে আপনি কত পার্সেন্ট মান্থলি আপনার পোর্টফোলিও গ্রো করতে পারলে আপনি হ্যাপি হবেন। মন থেকে বলেন, আপনারা নিজে নিজে আপনারা একটু চিন্তা করেন। আপনাদেরকে 5 সেকেন্ড সময় দিলাম। মানে আপনাদের মান্থলি প্রফিট টার্গেট কত হয় প্রয়োজন। আমি তিনটা রেঞ্জ দিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল 1 থেকে 2%, আর 2 থেকে 10%, আর 10% অ্যাবাভ। জাস্ট ফর সিম্পলিফিকেশন আমি তিনটা আপনাকে এরকম করে রেঞ্জ দিলাম। আপনারা মনে মনে চিন্তা করেন যে আপনি অপশান এর পিছে যাবেন, নাকি অপশান বির পিছে যাবেন, নাকি অপশান সির পিছে যাবেন। আশা করি আপনারা অ্যান্সার দিয়েছেন মনে মনে। এখন আপনারা যদি আপনাদের অ্যান্সারের সাথে যদি আমি আমার পার্সোনাল অ্যান্সারটা একটু মিলাই দিই তাহলে দেখেন কি হয়। যদি আপনারা এরকম করে থাকেন যে মান্থলি 2% প্রফিট টার্গেট আমার, তাহলে দেখেন আপনার যদি প্রতি মান্থে 2% গ্রোথ হয়, বছর শেষে আপনার গ্রোথ হবে 24%। ঠিক আছে, তার মানে
আপনি ইয়ারলি 24% পোর্টফোলিও গ্রো করতে পারছেন। এই কথাটা মানে হলো আপনি এভরি 4 ইয়ার্স আপনি আপনার প্রপার্টি ডবল করতে পারছেন, আপনার ইনভেস্টমেন্ট ডবল করতে পারছেন। আপনি যদি দেখেন যে আমাদের যে বাংলাদেশের ব্যাংকগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে আপনাদেরকে মুনাফা দিয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনি মনে করেন যে যে কোনো একটা ব্যাংক থেকে আপনি 12% ইয়ারলি রিটার্ন পাচ্ছেন, তাহলে আপনি ডেফিনেটলি সেই ব্যাংকের পিছনে দৌড়াবেন বা সেই সঞ্চয়পত্র বা সেই ইনভেস্টমেন্ট স্কিমের পিছনে দৌড়াবেন। তার মানে কি আপনার মান্থলি 1% হলেই কিন্তু 12% হয়ে যাচ্ছে ইয়ারলি। আপনি 12%এই কিন্তু আমাদের 50% লোক যারা আমরা ব্যাংকে টাকা রেখে থাকি 12%-এর জন্যই কিন্তু আমরা ওইখানে টাকা রেখে থাকি। তার মানে আমাদের 12% গ্রোথে আমরা হ্যাপি যে হ্যাঁ আমার একটা সিকিউর ইনকাম যেখান থেকে আমি 12% রিটার্ন পাচ্ছি। তাহলে 12%-এ যদি আমাদের হ্যাপি হয়ে যাই আমরা, যেখানে আমরা ব্যাংকে টাকা রাখছি, 24%-এ কেন আমরা হ্যাপি হচ্ছি না? আমরা কেন এটা বুঝতে চাচ্ছি না যে 24% গেইন করার জন্য যে আমাদের কষ্টটা করতে হয় সেটাও কিন্তু অনেক মূল্যবান। না, আমরা তাতে খুশি হই না। আমাদের অনেকেরই প্রফিট টার্গেট আপনাদেরকে যে আপনি প্রশ্ন করলাম তার অ্যান্সারে মনে মনে বলেছেন যে না আমার টার্গেট 10% বা 5% বা 10% আমি ধরে নিলাম 10% হওয়া উচিত। 10% মানে হলো আপনি ইয়ারলি 120% আপনি প্রফিট গেইন করছেন। সেটা মানে হলো আপনি প্রতি 1 বছরে টাকা ডবল করে ফেলছেন। তার মানে আপনি যদি আজকে 1 লাখ টাকা ইনভেস্ট করেন, পরের বছরে আপনার পোর্টফোলিও হয়ে যাবে 2 লাখ টাকা, তারপরের বছরে 4 লাখ। এভাবে আপনি 10 বছর পর দেখবেন যে আপনি এমন বড় বিলিয়নিয়ার হয়ে গেছেন যে আপনার লিস্ট মাইক্রোসফটের আহ, উপরে চলে গেছে। আপনার লিস্ট হলো আপনার এরকম অবস্থায় পৌঁছে গেছে যে আপনাকে টপ 10 ধনীর লিস্ট আপনার নাম চলে আসছে। কিন্তু এরকম কিন্তু কোনো ফরেস্ট্রেটকে আমরা দেখি না যে তারা হুট করে এভাবে নাম করে ফেলেছে বা এভাবে চলে আসে। তার মানে রিয়েলি এই ইনভেস্টমেন্ট মার্কেট এভাবে কখনোই হঠাৎ করে বড়লোক হওয়া যায় না, বা যাদের কাছে মনে করেন হঠাৎ করে বড়লোক হয়ে গেল তারা কিন্তু সাস্টেইন করতে পারে না, তারা আবার ধসে যায়। তো আমার বলার উদ্দেশ্য হলো 20%, সরি 10% যারা হিসাব করেছেন তাদেরও কিন্তু এটা একটা আনরিয়েলিস্টিক অ্যাম্বিশন হয়ে গেছে। কেন আনরিয়েলিস্টিক অ্যাম্বিশন হয়ে গেছে? দেখেন অনেকের সাথে এটা মেনে নিতে পারবেন। আপনারা হয়তো বলতে পারেন যে আমি তো $100 দিয়ে ইনভেস্ট করেছি, $100 থেকে আমি ইজিলি মান্থলি সেটাকে আবার $200 করতে পারি। হ্যাঁ, আপনি একটা 1 মাসে করতে পারবেন, 2 মাসে করতে পারবেন, 4 মাসে করতে পারবেন, 6 মাস করতে পারেন। কিন্তু দেখবেন এক সময় না এক সময় গিয়ে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। কারণ আপনি কখনোই প্রপার মানি ম্যানেজ করে এভাবে হাই রিস্ক অ্যাচিভ করতে পারেন না। যত বেশি আপনার রিস্ক টার্গেট বেশি, সরি প্রফিট টার্গেট বেশি হবে, আপনার রিস্ক টার্গেটও কিন্তু আস্তে আস্তে বেশি হয়ে যাবে। সো সাস্টেনেবল ওয়েতে চলার জন্য, যেখানে আমরা কিন্তু সবসময় জেনে আসছি, প্রত্যেকে বলে আসছে যে প্রতিটা ট্রেডের পিছনে 1 থেকে 2% ইনভেস্ট করতে হবে। কিন্তু আমরা যখন ইনভেস্ট করি তখন কিন্তু কখনোই এটা মাথায় রাখি না। আমরা $100 ইনভেস্ট করে এমন একটা ট্রেড বসাই যে ট্রেডে আমাদের $20, $25, $30, $50, এমনকি $100 লস হয়ে যায়। তাহলে এটা তো মানি ম্যানেজমেন্ট হলো না। এটার পিছনে আমাদের মেইন যেটা টার্গেট সেটা হলো যে আমরা উচ্চবিলাসী হয়ে যাই। এই উচ্চবিলাসী থেকে যখন আমি বের হয়ে আসতে পারবো তখনই কিন্তু আমাদের এই সমস্যাগুলো আর হবে না। এই টপিকটা নিয়ে আমি অনেক বেশি আলোচনা করছি কারণ আমাদের মানি ম্যানেজমেন্ট না মানার পিছনে, কিংবা আমরা যে ট্রেডিং স্ট্র্যাটেজি বানাই সেই স্ট্র্যাটেজি না মানার পিছনে সবচেয়ে বড় কারণ হলো এই লোভটাই, এই উচ্চবিলাসী হওয়াটাই। আমরা মনে করে থাকি আচ্ছা আমরা $100, তো $100 দিয়ে আমি একটু রিস্ক নিয়ে দেখি না কি হয়। কিন্তু আপনি যখন $100 নিয়ে $200 বানাবেন আপনার কিন্তু তখন লোভটা বেড়ে যাবে। তখন আপনি কি $200-কে $400 বানানোর ট্রাই করতে থাকবেন, 400-কে 800 বানানোর ট্রাই করতে থাকবেন। কিন্তু এটা কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করছে না। এর একটা সাইকেলে কিন্তু কোনো না কোনো পর্যায়ে আপনার ফেল হবে। আমি নেক্সট পরবর্তী স্লাইডে ওটা বোঝানোর চেষ্টা করবো এই সাইকেলটা। বাট এখন পর্যন্ত যে টপিকটা নিয়ে আমি আলোচনা করলাম উচ্চবিলাসী না হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জন্য আমি এখানে অনেক টাইম স্পেন্ড করলাম, অ্যারাউন্ড 10 মিনিটস। আশা করি আপনারা উচ্চবিলাসী না হয়ে একটা রিয়েলিস্টিক প্রফিট টার্গেট রেখে সেই প্রফিট টার্গেটের পিছনে ট্রেড করে করে আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন এবং ট্রেডিংটা প্র্যাকটিস করবেন। এবারে দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হলো মানসিক দৃঢ়তা, অর্থাৎ মনের সাথে যুদ্ধ করে টিকে থাকা। আমাদের অনেকেই আছে যে ট্রেড করার পর আমাদের অবস্থা কিন্তু এই লোকটার মতো হয়ে যায়। আমরা কফি খেতে খেতে আমাদের টেনশন বাড়তে থাকে, কিংবা আমাদের মাথা চুল ছেড়ার উপক্রম হয়ে যায় যে কেন আমি এই ট্রেডটা বসালাম, কেন আমি ট্রেড থেকে বের হতে পারছি না। এবং লাস্টলি গিয়ে কিন্তু আমরা যে সমস্ত ট্রেডে আমাদের এরকম অবস্থা হয় তার খুব কম সময় কিন্তু আমরা বেঁচে আসতে পারি। তার বেশিরভাগ টাইমই কিন্তু আমাদের ট্রেডিং থেকে সেই বিশাল একটা অ্যামাউন্ট লস হয়ে যায়। তখন আমরা মনে মনে আফসোস করি কেন আমি আমার ট্রেডিং স্ট্র্যাটেজি বা মানি ম্যানেজমেন্ট কেন ফলো করলাম না। তার মানে যখনই আপনি কোনো একটা ট্রেড বসাবেন আপনি আন্ডার ইমোশন এসে যাবেন, মানে আপনার মনে হচ্ছে যে না আমার সাথে এই ট্রেডটার সাথে ইমোশন যুক্ত হয়ে গেছে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি একটা ভুল করে ফেলেছেন। এই জন্য আপনার মানি ম্যানেজমেন্টটা আপনার ট্রেডিং প্ল্যানের সাথে আপনি কি পরিমাণ ইনভেস্ট করবেন এই জিনিসটা জানা খুবই জরুরি। এবং এই জন্য আপনার মানসিক দৃঢ়তা থাকতে হবে। কেন দৃঢ়তা থাকতে হবে? আপনি একটা স্ট্র্যাটেজি বানালেন, সেই স্ট্র্যাটেজি আপনি ফলো করছেন না। আপনি হয়তো টেস্ট করে দেখলেন যে হ্যাঁ এই স্ট্র্যাটেজি তো আগামী 5 বছর ধরে কাজ, মানে গত 5 বছরের রেজাল্টে আমি উপর কাজ করে দেখলাম যে এই স্ট্র্যাটেজি নিয়ে কাজ করার কথা। এবং আপনি দেখলেন যে অনেক বড় বড় ট্রেডে এরকম স্ট্র্যাটেজি আপনাকে দিয়েছে, কিন্তু তারপরেও দেখা গেল যে আপনি স্ট্র্যাটেজি ফলো করছেন না। কেন যে আমরা ওই স্ট্র্যাটেজি ফলো করছি না, এই কিন্তু আমরা নিজেরা জানি না। আমি যারা একটু মিড লেভেলের ট্রেডার আছে তাদেরকে বলছি আপনার নিজের কাছে প্রশ্ন করে দেখেন আপনাদের এরকম হয়েছে কি হয় না। আমার নিজের লাইফেই হয়েছে। আমার নিজের লাইফে এখনো যে হয় না তা না। আমি পরে মনে করি আমি কেন এই ট্রেডটা বসালাম, এটা তো আমার বসানো ছিল না। তারপর কিন্তু আমরা বসাই দিচ্ছি। এটাই হলো আমাদের মনের সাথে যুদ্ধ। এই মানসিক দৃঢ়তা যখন থাকবে, আপনি যখন ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবেন, যেটা করার কথা না সেটা যতক্ষণ না আপনি করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি
টিকে থাকতে পারবেন মার্কেটে। এবং আপনার ভরসা রাখতে হবে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজির উপরে বা আপনার ট্রেডিং কৌশলের উপরে, যে হ্যাঁ আমি তো টেস্ট করে আসছি আগে, যে আগে 10 বছর বা 5 বছরে আমার ট্রেডিং স্ট্র্যাটেজিটা এইভাবেই কাজ করেছে, তখন ওখানে এসে আমি আমার ট্রেডিং স্ট্র্যাটেজি চেঞ্জ করবো না। তো সেটা নিয়ে আমি কিছুক্ষণ আলোচনা করতে চাই। এই কার্ভটা একটু আপনারা দেখেন, এখানে আমি প্রাইস ভার্সেস টাইম একটা কার্ভ দেখাচ্ছি, যেখানে আমি দেখতে পাচ্ছি দুটো জিনিস আছে, রেজিস্ট্যান্স আছে এবং সাপোর্ট আছে। এই সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যারা জানেন না তারা আমার আগের যে ভিডিও আছে সাপোর্ট রেজিস্ট্যান্স সেটা জেনে আসতে পারেন। আর যারা এটা জানেন তারা তো জানেনই, মার্কেট প্রাইস যখন নিচে নামতে নামতে কোনো এক জায়গায় বাধা পেয়ে উপরে উঠে যায় সেই জায়গাটাকে আমরা বলি সাপোর্ট। আর উপরে গিয়ে বাধা পেয়ে যদি আবার সেটা নিচের দিকে চলে আসে তাহলে আমরা সেটাকে বলি রেজিস্ট্যান্স। আমরা কিন্তু এখানে যারা আছি ভিডিও দেখছি তারা কিন্তু মোটামুটি সবাই জানি যে সাপোর্টে যখন প্রাইসটা বাধা হবে তখন উপরে যাবে, আর রেজিস্ট্যান্সে যখন বাধা হবে তখন প্রাইসটা নিচের দিকে নেমে আসবে। তো প্রাইসটা মনে করেন এই নিচে যখন আছে সাপোর্টে বাধা পেয়ে উপরের দিকে উঠছে, আমাদের কিন্তু ট্রেডটা এখানে বসানো উচিত ছিল। যারা আমরা মনে করেন যে ট্রেডটা এরকম করে করছি, সাপোর্টে আমি ট্রেডটা নিব, উপরে রেজিস্ট্যান্সে গিয়ে ছেড়ে দিব বা রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে গিয়ে ছেড়ে দিব। বাট আমাদের অনেকেই আছে যারা দেখবে যে না আচ্ছা ট্রেডটা আমরা নিচ্ছি না, আমি একটু দেখি যে কনফার্মেশন আসে কিনা মার্কেটে, মার্কেট কনফার্মেশন আসলো না, সে উপরের দিকে উঠে চলে গেল। যখন উপরের দিকে উঠে চলে গেল তখন এখানে দুই টাইপের ট্রেডাররা মার্কেটে এন্ট্রি করে। খুব ভালো করে শুনেন, এখানে দুই টাইপের ট্রেডাররা মার্কেটে এন্ট্রি করে। এক টাইপের ট্রেডার আছে যারা এতক্ষণ ধরে মার্কেট ফলো করছিল যে আমি ট্রেডটা নিব, সাপোর্ট যখন টাচ করে উপরের দিকে যাবে তখন আমি ট্রেড নিব, কিন্তু তারা ওয়েট করতে 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 দেরি করে ফেলেছে। যখন এতদূর দেরি করে ফেলেছে তখন তাদের মধ্যে গ্রিড চলে আসে, আহা আমি এতদিন ধরে এতক্ষণ ধরে ওয়েট করলাম, আমি তো ট্রেডিং অপরচুনিটি মিস করে ফেললাম, এই ট্রেডিং অপরচুনিটি হয়তো আর আসবে না, বা এই যে মার্কেটটা এত ফার্স্ট উপরের দিকে উঠে যাচ্ছে আমরা হয়তো একটা অনেক বড় অ্যামাউন্ট মিস করতে যাচ্ছি। তখন আমরা করি কি, হুট করে এখানে একটা ট্রেডিং বসাই দিই। এটাই হলো অ্যামেচার ট্রেডিং, বা যাদের আমাদের গ্রিড আউট অফ গ্রিডে যারা ট্রেড করে থাকে তাদের এই জিনিসটা তারা করে থাকে। যে জায়গায় তারা ট্রেডটা বসিয়েছে কেন, বসার উদ্দেশ্যটা দেখেন, আপনাকে কিন্তু বিহাইন্ড দ্য সিন আপনাকে দেখতে হবে। এখানে নবিস ট্রেডাররা বা যারা ভুল করছে তারা কি করছে, তারা কিন্তু ধরে নিচ্ছে যে সাপোর্টে বাধাকে উপরের দিকে যাচ্ছে বলে আমি এই জায়গা থেকে কিনছি, অনেকটুকু লস করে ফেলেছি, আর লস করা যাবে না, এবারে মার্কেটে এন্ট্রি করি। এটা হলো এক টাইপের এন্ট্রি করে। আরেক টাইপের এন্ট্রি করে যারা হলো স্মার্ট ট্রেডার, বা যারা মনে করেন যে কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে সামনের দিকে আগাচ্ছে। তাদের স্ট্র্যাটেজিটা কি, সে চিন্তা করছে আমি জানি যে প্রাইসটা রেজিস্ট্যান্সে বাধা খেয়ে নিচের দিকে চলে আসতে পারে, বাট এটাও তো হতে পারে রেজিস্ট্যান্সটা ভেঙে উপরের দিকে চলে যেতে পারে, সামনে হয়তো কোনো মেজর নিউজ আছে বা কোনো ইম্প্যাক্ট পড়তে পারে মার্কেটে। তো যখন এই প্রাইসটা রেজিস্ট্যান্সটা বাড়বে, আমরা জানি রেজিস্ট্যান্স ব্রেক করলে কিন্তু আরও বেশি উপরের দিকে অনেক জোরে দৌড়ায়। তার মানে কি হলো, এইখানে যেসব স্মার্ট ট্রেডাররা বা যে সমস্ত প্রফেশনাল ট্রেডাররা এখানে এন্ট্রি নিচ্ছে তাদের টার্গেট কিন্তু অ্যামেচার যারা তাদের যে এন্ট্রিটা নিয়েছে তাদের চেয়ে সম্পূর্ণ ডিফারেন্ট। তারা কিন্তু এটা নিয়ে চিন্তা করছে না যে সাপোর্টে বাধা খেয়ে এত দূরে এসে গেছে, সেই চিন্তা যদি তারা করতো তারা কিন্তু এখানে কখনো ট্রেড ওপেন করতো না। কারণ তারা জানে সামনে রেজিস্ট্যান্স আছে, বাধা পেয়ে আবার নিচের দিকে চলে আসবে, তাদের গেইন করার প্রবাবিলিটি খুবই কম। কিন্তু তাদের মাথায় আছে অন্য উদ্দেশ্য, তাদের মাথায় আছে যে না আমি জানি এটা ব্রেক করবে কোনো না কোনো সময়, উপরের দিকে যাওয়ার প্রবাবিলিটি বেশি আছে, হয়তো আমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ওইদিকে আমাকে ড্রিভ করছে, বা মনে করেন কোনো ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। তাহলে এই সমস্ত ট্রেডাররা এখানে ট্রেড ওপেন করলো কিন্তু ওই ব্রেকআউটের জন্য। ওকে, এখন মনে করেন যে এই মার্কেটটা রেজিস্ট্যান্সে বাধা পেয়ে নিচের দিকে চলে আসছে, নিচের দিকে চলে যখন এই পয়েন্টে আসবে, এইখানে দেখেন ওই দুই টাইপের ট্রেডারদের কি অবস্থা হয়েছে, তাদের মনের অবস্থা কি। যারা মনে করেন এই যে এন্ট্রি নিয়েছিল আউট অফ গ্রিডে, তারা যখন দেখলো যাচ্ছে না, এটা বাধা পেয়ে নিচের দিকে চলে আসে, তার মানে তারা কিন্তু একটা লসে চলে আসলো, তখন তারা প্যানিক হয়ে যায় যে আমার তো লাভ তো হলোই না, উল্টে আমি আরো লসে চলে আসলাম। তখন তারা প্যানিক হয়ে যায় যে আমি কি এখানে টিকে থাকবো না বের হয়ে যাবো, না মার্কেট থেকে বের হয়ে মার্কেটের অবস্থা দেখবো। অনেকে এখান থেকে বের হয়ে চলে আসে, প্যানিক হয়ে যে আমার একটা লস হয়ে যাচ্ছে, বা এখানে স্টপ লস খেয়ে নেয় তাদের মার্কেট। আবার অনেকে এটা ধরে রাখে, আচ্ছা ঠিক আছে আমি তো জানি সাপোর্টে বাধা কি উপরে যাবে, আমি তো অনেক এক্সপার্ট, আগে তো আমি এটা ভুল করেছি, এই ভুলটা আমি এখানে করবো না, তারা কিন্তু এটা ধরে রেখে দিতে পারে। এখানে কিন্তু দুই টাইপের হতে পারে। তাহলে যারা অ্যামেচার ট্রেডার আছে তাদের এখানে দুইটা কাহিনী ঘটছে, হয় তারা এখানে লসে মার্কেটে বন্ধ করছে, অথবা তারা আল্লাহ আল্লাহ করছে যে আর একটু উপরের দিকে আসুক আমি এখান থেকে বের হয়ে যাব। কিন্তু যারা প্রফেশনাল ট্রেডার, স্মার্ট ট্রেডার, তারা জানে যে হ্যাঁ এটা রেজিস্ট্যান্স একবার ব্রেক করলো, কিন্তু আমার তো এটা উদ্দেশ্য ছিল না যে রেজিস্ট্যান্সের জন্য আমি এই জিনিসটা নিয়ে আমি এখন ট্রেড করছি, আমি খেলছি হলো ব্রেকআউটের জন্য। তো রেঞ্জে যেহেতু মার্কেট এখানে ঘোরাঘুরি করছে, তার মানে যতক্ষণ না সাপোর্ট ব্রেক করে নিচের দিকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার উপরের দিকে ওঠার ওটাও ট্রেডটাও কিন্তু আনভ্যালিড হয়ে যাচ্ছে না। সো তারা কিন্তু স্টপ লসটা ওইভাবে মেনটেন করবে, তারা মানসিক দৃঢ়তা নিজের মনের মধ্যে ধরে রাখবে, না এটা সাপোর্ট যেহেতু সামনে আছে হয়তো ওখানে বাধা কি উপরের দিকে চলে যাবে। তারা উপরের দিকে কেন ব্রেক করার প্রবাবিলিটি নিয়ে ট্রেড করছিল, কারণ তারা মনে করছে যে নিচের দিকে সাপোর্টটা বেশি স্ট্রং রেদার দেন উপরের দিকে রেজিস্ট্যান্সটা। তো তাদের কিন্তু এখানে ট্রেড ধরে রাখার জন্য স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট হবে, তারা কিন্তু লস থেকে রিকভার করার জন্য বা ওটার উপর ডিপেন্ড করে তারা চেষ্টা করছে না, তারা এখানে ট্রেড করছে অন্যরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে, কারণ তারা ব্রেকআউটের জন্য করছে। আরও অ্যাডভান্স লেভেলের ট্রেডার যারা মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করে তাদের কিন্তু আরও ভালো স্ট্র্যাটেজি আছে। অনেকে আছে যে এইখানে আবার উল্টা ট্রেড বন্ধ করার বদলে আবার একটা ট্রেড ওপেন করবে, কারণ তারা জানে যে সাপোর্ট থেকে বাধা পেয়ে ট্রেডটা উপরের দিকে উঠে যাবে। সো এটা হলো আপনি কত স্মার্ট হচ্ছেন এজ এ ট্রেডার সেটার লক্ষণ। তো এখন মনে করেন এখানে বাধা পেয়ে
আবার এটাকে অনেকে মার্টিঙ্গেলের সাথে মিলাই ফেলেন না, এটা হলো মানি ম্যানেজমেন্ট স্কিম, আপনাকে বুঝতে হবে। এটা নিয়ে আমি ডিটেলসে পরে আরো অনেক আলোচনা করবো, বাট আমি এখানে ট্রেডারের মেন্টালিটি এখানে বোঝানোর চেষ্টা করছি। ধরেন প্রাইসটা আবার সাপোর্টে বাধা পেয়ে উপরের দিকে চলে আসলো, এই সি পজিশনে পৌঁছালো। এখন সি পজিশনে যখন পৌঁছাবে তখন এই নবিস ট্রেডারদের কি হবে, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে এই যাত্রায়, আমি এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাই। তার মানে কি, হয় তারা লসে লস করলো, অর্থাৎ লসের ট্রেডটা ক্লোজ করলো যদি বি পজিশনে তারা ট্রেডটা ক্লোজ করে, অথবা যারা সিতে ক্লোজ করলো তারা ব্রেক ইভেনে ট্রেডটা ক্লোজ করে ফেললো বা স্মল লস বা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসলো। তাহলে নবিস ট্রেডারদের কিন্তু এখান থেকে খুব একটা লাভ হলো না। কিন্তু যারা প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু বুঝতে পারলো যে না, আমার তো অপশন আবার এসেছে, আবার এই জিনিসটা উপরের দিকে ব্রেক করে চলে যেতে পারে। তারা তখন স্ট্রংলি মানসিক দৃঢ়তা নিয়ে ধরে রাখে ট্রেডটা, এবং সেটা ব্রেক করে যখন উপরের দিকে যায় তখনই কিন্তু তারা হিউজ পরিমাণে একটা প্রফিট করে বসে। তাহলে এইখানে দেখেন যারা নবিস ট্রেডার ছিল তাদের হায়েস্ট যেটা হতো তারা ব্রেক ইভেনে পৌঁছাতে পারতো, কিংবা তারা লসের ট্রেডটা ক্লোজ করতো। কিন্তু যারা মনে করেন একটু এক্সপার্ট ট্রেডার, তারা কি করছে, এখান থেকে প্রফিট তো করছেই, আরও স্মার্ট ট্রেডার তারা যদি এখান থেকে আরেকটা ট্রেড ওপেন করতো, তারা জানে যে সাপোর্ট থেকে আরেকটা আমি কনফার্মেন্স পেয়ে উপরের দিকে যখন যাচ্ছে আরেকটা ট্রেড ওপেন করতো, তাহলে কিন্তু ব্রেক ইভেনে তারা এখানে পৌঁছানোর আগে এখানে তারা প্রফিট করে ফেলতো। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মানুষের সাইকোলজি বা মানুষের মেন্টাল স্ট্রেংথের উপরেও কিন্তু আপনার ট্রেডিংটা এবং ট্রেডিং সাইকোলজি এবং ট্রেডিং কৌশলও কিন্তু অনেক অংশে নির্ভর করে। এবং এটা তার একটা বড় প্রমাণ আপনাদের আমি দিতে পারি আরেকটা কার্ভ দিয়ে, যে কার্ভটাকে বলা হয় দ্য ইমোশনাল কোয়ান্ট কার্ভ। এর মানে হলো যারা আমরা নতুন ট্রেডার আছি তারা তো এই জিনিসটা আমরা করে থাকি, যারা পুরাতন ট্রেডার তারা আমরা দেখা যাচ্ছে এখন এই কাজটা করছি। সেটা কি, আমরা স্ট্র্যাটেজি খুঁজতেছি যে কোন স্ট্র্যাটেজি, যেটা বললাম যে হলি গ্রেল এমন একটা স্ট্র্যাটেজি থাকবে যে স্ট্র্যাটেজি নিয়ে আমি সাকসেসফুল হয়ে ফাটাই ফেলে দেবো, আমি প্রফিট করতেই থাকবো। তো ওরকম মনে করেন আপনি একটা স্ট্র্যাটেজি পেয়ে গেলেন, দিস ইজ এ গুড স্ট্র্যাটেজি বলে আপনাকে কেউ দিল, আপনি 30,000 টাকা দামে একটা কোর্স করলেন, কোর্স করার পরে আপনি দেখলেন যে আপনি যখন ওই স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করা শুরু করলেন, দেখা গেলো সেখান থেকে আপনি প্রফিট করছেন, তখন আপনার মনের মধ্যে কি একটা চিন্তাধারা আসবে, দিস ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি এভার, আমি যে সমস্ত স্ট্র্যাটেজি ইউজ করেছিলাম সবগুলা ভুয়া ছিল, এই স্ট্র্যাটেজিটা দিয়ে আমি এখন মিলেনিয়ার হয়ে যাবো। আপনি প্রফিট করতে শুরু করলেন, তখন আপনার মনে হলো কি, আরে আমি তো পেয়ে গেছি আমি যা খুঁজতেছিলাম, এবং আমি মনে করতেছি যে আমার এই মার্কেটে এই ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে আমি মিলেনিয়ার হয়ে যাবে। তখন আপনি করলেন কি, একটা হেজ ফান্ড খুলে বসলেন বা মানি ম্যানেজমেন্ট করতে বসলেন। এই যে আমাদের নতুন নতুন মানি ম্যানেজমেন্ট গজায় এবং তারা যে আবার ধসে পড়ে যায়, তার মেইন কারণ হলো এইটা, তারা মনে করে থাকে যে তারা আর্লি ম্যাচিউর লেভেলে চলে যায়, এবং তারা মনে করে থাকে যে না, আমরা ওই রকম জায়গায় পৌঁছে গেছি যেখানে আমি মানুষজনের টাকা নিয়ে আরো বড় ইনভেস্ট করে আমি প্রফিট করতে পারবো। বাট আনফর্চুনেটলি দেখা যায় যে যারা মার্কেটে দীর্ঘদিন ট্রেড না করে এই হঠাৎ করে মনে করেন একটা স্ট্র্যাটেজি পেয়ে মনে করে থাকে যে তারা অনেক বড় লোক হয়ে যেতে পারবে, তাদের একসময় এসে আবার ওটা ড্র ডাউন হয়। কারণ মার্কেট সাইকেলটা এরকমই, কোনো একটা স্ট্র্যাটেজি হয়তো একসময় ভালো কাজ করবে, সুপার কাজ করবে, একসময় কি আস্তে আস্তে সেটা ধসে পড়তে থাকবে। আপনাকে জানতে হবে যে কখন এই স্ট্র্যাটেজিটা ধসে পড়ছে না। তো মনে করেন আপনার পোর্টফোলিও কিছু নিচে নামে আসার পর আপনি মনে করতে থাকবেন দ্য স্ট্র্যাটেজি ইজ জাস্ট আউট অফ সিঙ্ক উইথ দ্য মার্কেট। আপনি মনে মনে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, আচ্ছা একটু মার্কেটটা মনে হয় এদিক ওদিক হয়ে গেছে বলে আমার এই স্ট্র্যাটেজিটা ঠিক মতো কাজ করছে না। কিন্তু আর কিছুদিন পরে গিয়ে দেখলেন যে এটা আরও কাজ করছে না। তখন আপনার মনের মধ্যে আসে কি, আচ্ছা মনে করেন ফর এক্সাম্পল ওই স্ট্র্যাটেজিটা হলো আপনার মুভিং এভারেজ ক্রস ওভার, যে আপনার স্লো মুভিং এভারেজকে যখন ফাস্ট মুভিং এভারেজ ক্রস করবে তখন আপনি বাই অথবা সেল দিবেন। খুব সিম্পল স্ট্র্যাটেজি, এটা নিয়ে কিন্তু মানুষজন প্রফিট করে, কিন্তু আমরা কিন্তু সেটা নিয়ে প্রফিট করতে পারি না। সো আপনাকে কেউ যখন বলে দিল, ফর এক্সাম্পল আমি বলতেছি যে স্লো মুভিং এভারেজটা হলো 100 মুভিং এভারেজ ধরবেন, আর ফাস্ট মুভিং এভারেজটা 50 মুভিং এভারেজ ধরবেন, তো টাইম পিরিয়ড ধরবেন। তো দেখা গেল যে 50 এবং 100 টাইম পিরিয়ড আপনাকে বলে দিয়েছিল, আপনি কিন্তু এতদিন সেই টাইম পিরিয়ড ধরে প্রফিট করছিলেন, কিন্তু যখন আপনি দেখছেন যে আস্তে আস্তে প্রফিট করতে পারছেন না, লসের দিকে চলে যাচ্ছেন, তখন আপনি মনে মনে চিন্তা করেন কি, আচ্ছা আমাকে যে ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়েছিল সে তো আমার চেয়ে বেশি স্মার্ট ছিল না, আমি তার চেয়ে বড় স্মার্ট, সে তো কিছুই জানে না ট্রেডিং, আমি তো তার থেকে আরো ভালো জানি, কারণ আমি তো ধরে প্রফিট করে আসছি। তো করি কি, আমরা তখন প্যারামিটারটা চেঞ্জ করি, প্যারামিটার চেঞ্জ করে পরে যেটা হয়, দেখা গেল আমার এই সরি 50-100 ছিল, সেটাকে আমি কমাই 7-21 স্লো এবং ফাস্ট মুভিং এভারেজ করে ফেললাম। তো আলটিমেটলি হলো কি, আপনি যে প্যারামিটার চেঞ্জ করলেন, প্যারামিটার চেঞ্জ করার ফলে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল, এবং দেখা গেল যে তারপরেও আপনি প্রফিট করতে পারছেন না। অনেক কথা সেখান থেকে প্রফিট করতে পারবে, প্রফিট করতে করতে আবার সেই একই পর্যায়ে সাইকেলের মধ্যেই পড়ে যাবে, সে একসময় এসে ওইটাকে আবার চেঞ্জ করবে, কিন্তু কখনো সে প্রফিট লেভেলে পৌঁছাতে পারবে না, কারণ বারবার সে প্যারামিটার চেঞ্জ করছে, মার্কেটের সাথে অ্যাডপ্ট হতে পারছে না। কিন্তু একসময় কিনা একসময় গিয়ে সেই স্ট্র্যাটেজি তার কাছে মনে হবে এটা ব্রোকেন স্ট্র্যাটেজি, এটা নিয়ে তো প্রফিট করতে পারছে না, তার মানে এখানে অবশ্যই কোনো কোনো ঘাপলা রয়েছে। সে আর কিছুদিন পার্সু করার পর সে বলবে না, এটা নিয়ে আমি আগাতেই পারবো না সামনে, এখন আমার চেঞ্জ করা দরকার, এখন আমার এমন একটা স্ট্র্যাটেজি আনতে হবে যে স্ট্র্যাটেজি দিয়ে আমি আবার সফল হতে পারবো। তো এটাই হলো সমস্যা, তখন আবার দেখা গেলো সে একটা স্ট্র্যাটেজির সন্ধান পেলো, যে স্ট্র্যাটেজি দিয়ে সে প্রফিট করার জন্য সামনের দিকে আগাচ্ছে। এখানে দেখেন আমাদের ভুলটা কোথায় হয়েছে, ভুলটা হয়েছে যখন আমরা ভুল করছি, যখন আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিটা কাজ করছে না, ইনস্টিড অফ আমাদের নতুন একটা ট্রেডিং স্ট্র্যাটেজি খোঁজার, আমাদের উচিত ছিল যে এই ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে কি করে মার্কেটের সাথে মিলাই ফেলা যায়, মার্কেটের সাথে আমি এখানে লস না করে নিচের দিকে, যেমন ধরো এখানে যে প্যারামিটারগুলো চেঞ্জ করছেন, এই সিনারিটা দেখেন,
যদি আপনি প্যারামিটারগুলো চেঞ্জ করার ফলে এখান থেকে সার্ভাইভ করতে পারতেন তাহলে কিন্তু কার্ভটা উপরের দিকে যেত, কিন্তু যেহেতু সার্ভাইভ করতে পারেনি এই জন্য নিচের দিকে চলে আসে। কিন্তু আপনি যদি এখানে কোনো মডিফিকেশন করে বা টুইকিং করে আপনার এই স্ট্র্যাটেজিটাকে এরকম করে ফেলতে পারতেন যে না, ওই যে ওর্স মার্কেট কন্ডিশন, ওই মার্কেট কন্ডিশনে আমি টিকে থাকতে পারবো, তাহলে কিন্তু আপনার এই নিচের এই লসটুকু হতো না। এই লসটুকু না হলে আপনি হয়তো এই পজিশন থেকে আবার এই পজিশনে পৌঁছা যেতেন, যে এই যে আমি প্যারামিটার চেঞ্জ করলাম বা আমার স্ট্র্যাটেজিকে টুইক করলাম, সেই স্ট্র্যাটেজিটাই ওই মার্কেটকে আমার টিকে থাকার একটা মন্ত্র দিল। তার মানে হলো ইন ফিউচার যখন মার্কেট ওই রকম কন্ডিশনে পৌঁছাবে তখন আমার আবার ওই রকম করে আমার স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে। তো এটাই হলো জিনিস, আপনাকে শিখতে হবে যে কি করে আপনার স্ট্র্যাটেজি কাজ করছে। আমরা সবসময় প্রফিটের উপরে ফোকাস করি, কিন্তু আপনি যখন লস করবেন মার্কেট থেকে আপনার স্ট্র্যাটেজিকে, তখন কিন্তু আপনি আরো বেশি জিনিস শিখতে পারবেন, কারণ আপনি জানলেন যে পরবর্তীতে এই ভুলটা করা যাবে না। তাহলে পরবর্তীতে ওই যে লস টাকা আপনার হতো, সেই লসের বদলে আপনি কিন্তু তখন 0 টাকা ব্রেক ইভেনে থাকতে পারবেন অ্যাটলিস্ট সেখান থেকে। তাহলে আপনার পোর্টফোলিও দেখা গেল যার লসটা মিনিমাইজ হলো। আপনি এটা মনে রাখবেন সবসময়, আমাদের টার্গেট কখনো এরকম হওয়া উচিত আমরা কত প্রফিট করছি, আমাদের টার্গেট হওয়া উচিত আমরা লসটাকে কত মিনিমাইজ করতে পারছি। যত আমি লসটাকে মিনিমাইজ করতে পারবো ততই কিন্তু আমি এই মার্কেটে সার্ভাইভ করতে পারবো, এবং দেখবেন যে অটোমেটিক্যালি প্রফিট আপনার হাতে এসে ধরা দিবে। তো এটাও একটা জিনিস, মানসিক দৃঢ়তা আপনার এখান থেকে অর্জন করতে হবে, যেটা আপনি অনেকদিন ধরে ট্রেড করার পরে বা আস্তে আস্তে আপনি এই জিনিসগুলো শিখে যাবেন। এবং তার সাথে সাথে অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে, পেশেন্স নিয়ে আপনার অপেক্ষা করতে হবে যে কোন সময় আমার ট্রেডটা নেওয়া দরকার ছিল। যেমন ধরেন যে আমি এখানে যে দেখালাম, আপনি এখানে যখন দেখলেন যে আপনি ট্রেডিং অপরচুনিটিটা মিস করে ফেলেছেন, আপনার যদি ট্রেডিং স্ট্র্যাটেজিটা এরকম হয়ে থাকে রেজিস্ট্যান্স সাপোর্ট নিয়ে আমি ট্রেড করব, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কখন আবার এটা সাপোর্টের কাছাকাছি পৌঁছাবে, তখন আমি ট্রেড নিব। ঠিক আছে? কিংবা যারা অ্যাডভান্স ট্রেডার তাদেরও কিন্তু এখানে ধৈর্য ধরছে, যে সে জানে সে মার্কেটের বিপরীত দিকে গেছে, কারণ মার্কেটে ট্রেড বসানোর সাথে সাথে সেটা পজিটিভে যাবে না। আপনাকে জানতে হবে যে মার্কেট সবসময় আপনার কথা মতো চলবে না, মনে অ্যানালিসিস অনুযায়ী চলবে না, বা ফান্ডামেন্টাল নিউজ অনুযায়ী চলবে না। মার্কেটের সেন্টিমেন্টেরও ব্যাপার আছে। সো ব্যাপার যেটা হলো যে আপনাকে ধৈর্য নিয়ে রাইট পয়েন্টের জন্য অপেক্ষা করতে হবে। রাইট পয়েন্টের জন্য যখন আপনি ট্রেডটা নিতে পারবেন, তখনই দেখা যাবে আপনি মার্কেটে সাকসেসফুল হয়ে যাচ্ছে। আপনার গ্রিডি হওয়ার কোনো দরকার নেই। যত বেশি আপনি গ্রিডি হবেন তত মার্কেটে আপনি ধরা খাবেন। যত স্লোলি আপনি মানুষটাকে গ্রো করাতে পারবেন পেশেন্স সহকারে, আপনার পেশেন্স লাগবে, রিস্ক ম্যানেজমেন্ট লাগবে, এবং সেই রিস্ক ম্যানেজমেন্ট এবং পেশেন্স নিয়ে আপনাকে প্রিপারেশন নিতে হবে। যুদ্ধে যাওয়ার আগে যেরকম সৈনিকরা প্রিপারেশন নেয়, দেখবেন যে আপনার ক্যান্টনমেন্টের সৈনিকরা সারাদিন ধরে প্রিপারেশনই নিচ্ছে, কিন্তু যুদ্ধ কখনো লাগছে না। তো তাদেরকে যদি আমি প্রিপেয়ার্ড করে না রাখতাম, তাহলে যুদ্ধ যখন লাগবে তখন কিন্তু ওই সৈনিকরা মাঠে গিয়ে ঝাঁপাই পড়তে পারবে না। সো প্রিপারেশনের অবশ্যই একটা ব্যাপার রয়েছে। প্রিপারেশন নিয়ে প্র্যাকটিস করে করে আপনাকে তৈরি হতে হবে যে কি করে আপনি আপনার ট্রেডিং যখন করতে যাবেন, মার্কেটে নেমে যখন আপনি ফাইট করতে যাবেন, সেই ফাইটকে আপনি সার্ভাইভ করতে পারবেন। ফার্স্টে সার্ভাইভ করে তারপর আপনি আস্তে আস্তে প্রফিট করে সাকসেস হতে পারবেন। সো এই স্টেপগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আমরা সবাই এই স্টেপগুলো জানি, কিন্তু তারপরও আমি ট্রেডিং সাইকোলজি এই জটিল বিষয়ে যাওয়ার আগে এই সহজ বিষয়গুলো আরেকবার বলে নিচ্ছি। কারণ যখন জটিল বিষয়গুলো, তখন আপনারা হয়তো মনে করতে পারেন আচ্ছা এগুলো তো আমার না মানলেও চলবে, আমি তো অনেক অ্যাডভান্স লেভেলের সাইকোলজি সম্পর্কে জানছি। কিন্তু আপনারা যখনই ট্রেড করতে যাবেন আপনাদের এই বেসিকগুলো মনে রাখতেই হবে। মনে রেখে তারপরে আপনি অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র আপনার মধ্যে নিয়ে আসেন। আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি কি করে ডেভেলপ করতে হয় সেটাকে শেখানো। এরকম না যে আপনাকে আমি একটা ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে বললাম এই ট্রেডিং স্ট্র্যাটেজি কাজ করবে, ইট ইজ এ হলি গ্রেল, আপনি এই মার্কেটে এটা কাজ করতে পারবেন এবং আপনি এটা চালিয়ে যান। এটা কখনোই হবে না। আপনাকে ট্রেডিং স্ট্র্যাটেজির সাথে সাথে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে আপনি নিজের মতো করে কি করে গুছিয়ে নেবেন সেটা শেখানোই হলো আমার উদ্দেশ্য। পরের যে জিনিসটা সেটা আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো দূরদর্শিতা। মার্কেটে আপনার যে ট্রেডিং করবেন সেই ট্রেডিং কৌশল সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। যেটা আমি একটু আগে বললাম, আপনাকে ট্রেডিং সিস্টেম দিয়ে দিলাম, সেই ট্রেডিং সিস্টেম কিন্তু হয়তো আমার জন্য খুব ভালোভাবে কাজ করছে, কিন্তু আপনার জন্য কাজ নাও করতে পারে। কেন কাজ করবে না? খুব সুন্দর করে এখানে আমি একটা কেন বলি, যে ট্রেডিং যে স্ট্র্যাটেজিটা রয়েছে, মনে করেন এটা আপনার কাছে ফরেস্ট ট্রেডিং সিস্টেম রয়েছে, যে ট্রেডিং সিস্টেমটা আপনি কোনো একটা জায়গা থেকে লার্ন করলেন। তাহলে লার্ন ট্রেডিং মেথড, আপনি একটা ট্রেডিং মেথড শিখলেন, তারপর আপনি খুব সুন্দর করে একটা অ্যাকাউন্ট ওপেন করলেন, সেখানে আপনি ফান্ড দিলেন, আপনি অ্যাকাউন্টে ফান্ড করার পরে আপনি আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করলেন, যেটা আপনি এতদিন শিখলেন, সেখান থেকে দেখলেন যে আপনি প্রফিট করতে পারছেন। এই প্রফিটের যখন আপনি করতে পারবেন, তখন যদি আপনি আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলেই কিন্তু আপনি আস্তে আস্তে মার্কেটে কনসিস্টেন্ট প্রফিট করতে পারবেন। যখন এই ইমোশনটা কন্ট্রোল করতে পারবেন না, তখন দেখেন অবস্থাটা কি হয়। তখন অবস্থাটা হয়, মনে করেন আপনি ট্রেডিং স্ট্র্যাটেজিটা সেট করলেন, সেট করার পর আপনি প্রফিট করলেন, তো ভালো, পরের লেভেলে পৌঁছে গেলেন। অনেকে ওই প্রফিটও করতে পারে না, তারা ওইখানে টাকাটা লুজ করা শুরু করে। তো অ্যাপ্লাই ট্রেডিং স্ট্র্যাটেজি করার পর যখন আপনি টাকা লুজ করলেন, তখন আপনার মনের মধ্যে একটা ফিয়ার ঢুকে যায়। ফিয়ার ঢুকে যায় কি, আপনার মেন্টাল কন্ডিশনে আপনার হ্যাম্পার করা শুরু করে, যে না আমি একটা ট্রেডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছিলাম, এত কষ্ট করে শিখেছিলাম, কিন্তু যখনই অ্যাকাউন্ট ওপেন করে অ্যাপ্লাই করলাম বা ডেমোতে তো ভালোই কাজ করছিল, যখনই রিয়েলে অ্যাপ্লাই করলাম তখনই আমি টাকা লুজ করছি। এটা আপনাদের অনেকের সাথেই হয়েছে আমি জানি, যে ডেমো অ্যাকাউন্টে দেখা যাচ্ছে প্রফিট করে ফাটাই ফেলছেন, যখনই আপনি রিয়েল অ্যাকাউন্টে ঢুকলেন সেম ট্রেডিং স্ট্র্যাটেজি সেম জিনিসই আপনি অ্যাপ্লাই করছেন, কিন্তু আপনি প্রথম থেকে টাকা লুজ করা শুরু করছেন।
তখন হয় কি আমরা ভয় পেয়ে যাই যে না এটা হয়তো ডেমোতে কাজ করে, এটা হয়তো লাইভ মার্কেটে কাজ করে না। তখন আমরা মনে করি থাকি যে ডেমো অ্যাকাউন্টে একভাবে কাজ করে, লাইভ অ্যাকাউন্ট আরেকভাবে কাজ করে। ঠিক আছে, এই যে ফিয়ারটা ঢুকে গেল তার মানে কি আপনার মানসিক দৃঢ়তা নাই। ওই দৃঢ়তা থাকার কারণেই দেখা গেলো আপনি ট্রেডিং স্ট্র্যাটেজি ঠিক মতো ফলো করছেন না বলেই আপনার অ্যাকাউন্টটা ব্লো আপ হয়ে গেল। ব্লো আপ হয়ে গেলে কি হবে, হয় আপনি অ্যাকাউন্ট ক্লোজ করে বলবেন না ফরেক্স থেকে কখনোই টাকা ইনকাম করা সম্ভব না, বা মনে করবেন যে আচ্ছা ঠিক আছে একবার তো উড়েছে আরো 10 বার উড়ে দেখি বলে আরেকবার ফান্ডিং করবেন। ঠিক আছে, কিন্তু এই যে আপনি একটা জিনিস এখান থেকে শেখার ছিল যে আপনি কি করলেন, ভুলটা কি করলেন, যে আপনি মেন্টালি আপনি স্টেবল না, আপনি আপনার মেন্টাল কন্ডিশনটাকে ঠিক করতে পারেন যে না আমি তো দেখে আসছি যে 5 বছর ডাটা অ্যানালিসিস করে ডেমো ট্রেড করে 1 বছর যে হ্যাঁ আমার ট্রেডিং স্ট্র্যাটেজিটা কাজ করে, তো আমি এটার উপর কনফিডেন্ট রাখি। সেটা হয়তো আমার একটু প্রথম দিকে কাজ করছে না, একটু হিকাপ হচ্ছে, বাট আলটিমেটলি গিয়ে কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন। এই বিশ্বাসটা যদি আপনার মধ্যে থাকতো তাহলে কিন্তু আপনি ওই মেক প্রফিট স্টেজে চলে যেতেন, ওখান থেকে কন্ট্রোল ইমোশন যেহেতু আপনার এসে গেছে আপনি কনসিডারলি প্রফিট করতে পারতেন। এটা হলো এক টাইপের ট্রেডার, এই টাইপের একটা টাইপ। আর আরেক টাইপের ট্রেডার আছে যারা ট্রেডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলো এবং প্রফিট হওয়া শুরু হলো। এটাকে বলি আমরা ট্রেডিং এর ভাষায় হানিমুন স্টেজ, যে একটা ট্রেডিং শিখলো সেটা অ্যাপ্লাই করলো প্রফিট হওয়া শুরু করলো ধামাধাম। তখন তাদের মনে মধ্যে একটা গ্রিড চলে আসে, আচ্ছা আমি তো 100 টাকা থেকে 200 টাকা করে ফেলেছি, ইস আমার যদি 100 টাকা না করে এখানে যদি 1 লাখ টাকা থাকে তাহলে আমার 2 লাখ টাকা হয়ে যেত, তাহলে তো আমি আরো বিশাল বড় লোক হয়ে যেতাম। এখানে আমরা ইমোশনটাকে কন্ট্রোল করতে পারলাম না, গ্রিডি হয়ে গেলাম। দেখা যাবে যে যখন মার্কেটটা ফল করলো তখন আপনার সাথে সাথে লুজ মানি হয়ে গেল, অর্থাৎ আপনি টাকাটা লস করে ফেললেন, এবং লস করে ফেলে তখন আপনার মনের মধ্যে আবার সেই ফেয়ার চলে আসলো যে না এটা তো সম্ভব না, এভাবে টিকে থাকা সম্ভব না। তখন আমি আপনার আবার ব্লো আপ অ্যাকাউন্ট হলো এবং হয় আপনি ট্রেড ছেড়ে পালিয়ে গেলেন, কিংবা আপনি আবার অ্যাকাউন্ট ওপেনে বড় একটা অ্যামাউন্ট ওপেন করে আপনি দেখলেন যে দেখি আমি আবার চেষ্টা করে দেখি হয় কি হয় না। তো এই দেখেছেন যে খুব সিম্পল ব্যাপারটা, যখন আপনি প্রফিট করছেন তখন যদি ইমোশনটাকে কন্ট্রোল করে সেই প্রফিটটাকে সামনের দিকে আগায় নিয়ে যান। এই জন্য আমি বলছি যে আপনাদের প্রফিটটা যদি ছোট থাকে প্রথমে 1-2% ট্রাই করেন, 1-2%-এর পরে আপনি যদি বাড়াতে পারেন তো ভালো। আপনার ফার্স্টেই 5 কিংবা 10%-এর পিছনে দৌড়ালে আপনি কখনো মার্কেটে সাকসেস হতে পারবেন না। তো যখন আপনি দেখলেন যে আপনি কনসিস্টেন্টলি প্রফিট করতে পারছেন, তখন যদি এই গ্রিপটাকে, এই রাইট সাইডে যে মেন্টাল কন্ডিশনটাকে আছে এটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনি সহজেই কনসিস্টেন্ট প্রফিটে চলে যাবেন। যতক্ষণ পর্যন্ত না আমরা এই জিনিসটা থেকে মুক্তি পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা প্রফিট করতে পারবো না। আমাদের এই সাইকোলজিটা ডেভেলপ করতে হবে। এইটা ডেভেলপ না করে আপনি যত ভালো ট্রেডিং স্ট্র্যাটেজি হোক না কেন, যত ভালো টেকনিক্যাল অ্যানালিসিস আপনি করতে পারেন না কেন, আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। আপনার ট্রেডিং প্ল্যান থাকতে হবে। আমরা তো যখন বিজনেস করি, কোনো মনে করেন যে কোনো একটা ট্রেডিং এর বিজনেস করছি, মনে করেন কোনো কিছু পণ্য আমরা বিক্রি করছি কারো কাছে, বা কোনো একটা নতুন বিজনেস উইং ওপেন করলাম, তখন আগে চিন্তা করে দেখি যে এই বিজনেসটা সাস্টেনেবল হবে কিনা, যে আমরা যে প্রোডাক্টটা বিক্রি করছি এই প্রোডাক্টটা মার্কেটে কতদিন লাগবে, এটা 1 মাস পরে যদি তার ডিমান্ড চলে যায় সেটা নিয়ে আমাদের বিজনেস করে কোনো লাভ নেই। আপনার একটা প্ল্যান থাকতে হবে। না আমি যদি দেখি যে প্রোডাক্টের আপনার চাহিদাটা ডিমান্ডটা ধীরে ধীরে আরো বাড়বে তখনই না আমি ট্রেডে ঢুকবো। তার আগে যদি আমি দেখি যে না এটা ডিমান্ড ধীরে ধীরে কমে যাচ্ছে, নেক্সট 6 মাস পরে এটা থাকবে কি থাকবে না এ নিয়ে কোনো আমার চিন্তা ভাবনা নাই, সো তখন কিন্তু আমি সেই বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে সামনের দিকে আগাতে পারবো না, সেই বিজনেস প্ল্যানটা আমার ফেল করবে। আপনার বিজনেস করতে যেরকম আপনার বিজনেস প্ল্যান লাগে, আপনাকে প্রফিট, আপনার কত ক্ষতি, আপনার ক্যাপিটাল কস্ট, অপারেটিং কস্ট, এই সব জিনিসগুলো আপনার কোম্পানি রান করাতে গেলে একটা প্ল্যানিং করে সবকিছু করা লাগে। আর যদি এটা না করে করেন তাহলে হয়তো আপনার লাভ হয়ে যাচ্ছে ধুমাধুম প্রথম 2-3-4 মাস, বিক্রি হয়ে গেল আপনার অনেক প্রোডাক্ট, বা দেখা গেলো আপনার কম্পিটিটর এসে সেম প্রোডাক্ট আরো ভালোভাবে মার্কেটিং করে আপনার সামনের দিক থেকে এগিয়ে যাচ্ছে, আর আপনি সেই বিজনেসটা করেও সামনের দিকে আগাতে না পারে লস খেয়ে যাচ্ছেন। তো আপনার বিজনেস প্ল্যান যেমন না থাকলে আপনি বিজনেসে সাকসেসফুল হতে পারবেন না। সো ট্রেডিং এটাও তো ইটসেলফ ইজ এ বিজনেস, আপনি একটা বিশাল বিজনেস মার্কেট হচ্ছেন, এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিজনেস। তার মানে আপনার এখানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ট্রেডিং প্ল্যান, বিজনেস প্ল্যান আপনার এখানে থাকা উচিত, এবং এই বিজনেসে কি করে টিকে থাকতে হয় সেই টিকে থাকা শেখাটাই আপনার এখানে ইম্পর্টেন্ট। টিকে থাকতে পারলে আপনার প্রোডাক্ট বিক্রি হবে, আপনার প্রফিট আসবে, অর্থাৎ আপনি মার্কেট থেকে প্রফিট উইথড্র করে নিয়ে আসতে পারবেন। ট্রেডিং কৌশল সম্পর্কে অবশ্যই আপনার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, এবং আমি বারবার এটাকে বলি কারণ আমাকে পার্সোনালি মেসেজ করে আপনারা বারবার আস্ক করেন ভাই আপনার কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি থাকলে আমাকে দেন, আমি এতদিন ধরে কাজ করছি আমি প্রফিট করতে পারছি না, আমি এত টাকা লস করেছি, অনেক বেশি টাকা লস হয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল হলো আপনার যদি টাকা লস হলে আপনি মাটিতে বসে যান তাহলে আপনার ট্রেডিং করারই দরকার নেই। আপনি কেন নিজের উপর প্রেশার নিয়ে ট্রেড করছেন? আপনি প্রেশার নিয়ে কখনো ট্রেড করতে পারবেন না। এই জিনিসগুলো আমি অ্যাডভান্স যখন সাইকোলজিক্যাল লেভেলে আসবো তখন আমি আরো ভালো করে আপনাদেরকে বোঝাবো। বাট যেই টাকাটা আপনি ইনভেস্ট করছেন সেটা লস হলে যদি আপনার পরিবার রাস্তায় এসে বসে যায়, সেখানে আপনি কখনোই ওই টাকাটা ট্রেডিং এ ইনভেস্ট করতে পারেন না, কারণ ইট ইজ এ রিস্কি বিজনেস। ওকে, এটা তো সবাই বড় বলে আসতেছে, আমি ট্রেডিং এ কোন ভিডিও শুটতে বলি না যে এটা একটা রিস্কি বিজনেস। আপনি জানেন না শুনেন না আসবেন এখানে আপনি ফেল করবেন। আপনাকে জেনে শুনে মার্কেটে অনেক শিখে তারপরে ইনভেস্ট করলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন, এবং আপনার ট্রেডিং কৌশলটা আপনি যত বেশি আপনার ট্রেডিং কৌশল সম্পর্কে ধারণা রাখতে পারবেন তত বেশি কিন্তু আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন, আদারওয়াইজ কখনো পসিবল না। আরেকটা জিনিস এখানে আসি, আপনার ট্রেডিং সাইকোলজি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। ট্রেডিং সাইকোলজি বলতে কি, আপনার ট্রেডিং সাইকোলজি মানে হলো এটা একটা স্বাতন্ত্র জিনিস, প্রত্যেকের ট্রেডিং সাইকোলজি ডিফারেন্ট। ঠিক আছে, আমরা যখন কোনো ট্রেডিং করি ট্রেডিং এর বিভিন্ন পার্টস রয়েছে, যেমন ধরেন যে আমাদের
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, মার্কেট অ্যানালাইসিস একটা পার্ট রয়েছে, আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও অর্থাৎ আমাদের যে মানি ম্যানেজমেন্ট সেটা খুবই ইম্পর্টেন্ট, সে একটা পার্ট রয়েছে, টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সাথে সাথে আমাদের একটা ভালো স্ট্র্যাটেজি থাকতে হবে। এই চারটাকে কম্বাইন করে রাখেই হলো আপনার ট্রেডিং সাইকোলজি। প্রত্যেকের সাথে কিন্তু রিলেশন রয়েছে, ঠিক আছে, এটা একটা ইকোসিস্টেম, কোনোটাকে বাদ দিয়ে আপনি সামনের দিকে আগাতে পারবেন না। আমাকে অনেকে আরেকটা প্রশ্ন করেছেন কিছুদিন আগে, আমি ফেসবুকে যে আমি আমার কোয়েশ্চেনটা ওপেন করেছিলাম যে কার কি প্রবলেম আমাকে জানাতে পারে, বেশিরভাগই আপনি আপনাকে কোয়েশ্চেন করছেন, ভাই আমি টেকনিক্যালি ট্রেড ফলো করবো নাকি ফান্ডামেন্টাল ট্রেড ফলো করবো নাকি কি করে মার্কেটে ট্রেড করবো, আমার তো টেকনিক্যাল অ্যানালাইসিস পারি, ফান্ডামেন্টাল পারি না। আমি তো প্রথমেই বলেছি বা আমরা সবাই জানি যে ট্রেডিং এর তিনটা পার্ট রয়েছে, তিনটা স্তম্ভ রয়েছে, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। আপনাকে তিনটাতেই যে মাস্টার হতে হবে তা না। অনেকে আছে, অনেক বড় বড় ট্রেডার আছে, তারা ক্লেম করে যে তারা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস উপরেই তারা সাকসেসফুল হয়েছে। কেউ হয়তো ক্লেম করেন আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস উপরে বেস করে ট্রেড করেই সাকসেসফুল হয়েছি। তো যেই যেটাতেই সাকসেসফুল হোক না কেন, যে সাকসেসফুল তাকে জিজ্ঞেস করে দেখেন, সে টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে ট্রেডিং করলেও সে কিন্তু ফান্ডামেন্টাল জিনিসের খবর রাখে। সে যদি ওই ফান্ডামেন্টাল জিনিসের খবর না রাখতো তাহলে কিন্তু সেই মার্কেটে টিকে থাকতে পারতো না। তাহলে সে ট্রেডিং স্ট্র্যাটেজি যখন আপনি ডেভেলপ করছেন তার সাথে সাথে আপনার ট্রেডিং সাইকোলজিটাও ডেভেলপ করতে হবে, যে কি করে আমার সব কিছুর পিছনে আমি সমান পরিমাণ টাইম ইনভেস্ট করবো। আপনার ইমোশন, আপনার পেশেন্স, আপনার কাম থাকার যে প্রবাবিলিটি, আপনার ডিসিশন মেকিং যে অ্যাবিলিটি, এই জিনিসগুলো আপনাকে ঠিক রাখতে হবে। এবং একটা জিনিস এখানে দেখেন, যে মনে করেন আমার আমার কাছে একটা সফল ট্রেডিং স্ট্র্যাটেজি রয়েছে এবং এটা নিয়ে আমি খুব ভালোভাবে প্রফিট করে যাচ্ছি, সেটা যদি আমি আপনাকে দিই, আপনি কিন্তু সেটা থেকে যে প্রফিট করতে পারবেন এটা কিন্তু গ্যারান্টেড না। কেন গ্যারান্টেড না? মনে করেন যে তিনজন ট্রেডার রয়েছে, ট্রেডার এ, ট্রেডার বি এবং ট্রেডার সি। ট্রেডার এ তার মান্থলি ইনকাম হলো $10,000 বা 10,000 টাকা। ট্রেডার বি যে তার মান্থলি ইনকাম হলো 1,00,000 বাংলাদেশি টাকা। আর ট্রেডার সি যে তার হলো 10,00,000 বাংলাদেশি টাকা। তাহলে এখন আপনি যখন ট্রেডিংয়ে ইনভেস্ট করলেন, মনে করেন তিনটা ট্রেডারই ফরেক্স মার্কেটে ইনভেস্ট করলো এবং তিনজনেরই 1,000 টাকা লস হলো। আমার স্ট্র্যাটেজি ফলো করলো, আমার গিভেন স্ট্র্যাটেজি, আমি বললাম যে এটা লস হতে পারে, তিনজনে 1,000 টাকা লস হলো। তাহলে যা 10,000 টাকা ইনকাম তার কাছে কিন্তু 1,000 টাকা তার 10% ড্র ডাউন। সে চিন্তা করে দেখবে আমার তো অনেক টাকা মার্কেট থেকে চলে গেল। যার 1,00,000 টাকা ইনকাম সে বলবে আচ্ছা ঠিক আছে, গেছে তো একটু সমস্যা নাই, নেক্সট মান্থে কাভার হয়ে যাবে। আর যার সি, যার 10,00,000 টাকা ইনকাম, সে বলবে আচ্ছা কি গেলাম, আমি তো এক ডিনারে গেলে আমার এই টাকা খরচ হয়ে যায়। তাহলে দেখেন তিনজনের সাইকোলজি কিন্তু তিন রকমের। 10,00,000 টাকা দিয়ে সে চিন্তা করতেছে আমার তো কিছুই না, আমি তো এক নিমিষে উঠাই দিই এটা। যার 1,00,000 টাকা সে একটু হার্ট হলো, কিন্তু সে মনে করছে আচ্ছা ঠিক আছে এটা সম্ভব, আমি এটা আবার রিকভার করতে পারবো। আর যার 10,000 টাকা সে কিন্তু ভয় পেয়ে গেল, সে কিন্তু আর ওই ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে সামনে ট্রেড করার জন্য আর সাহস পাবে না। সে করবে কি, হয় মার্কেট থেকে বের হয়ে আসবে, না ওই যে আমি আগে সাইকেল দেখালাম, সে আবার নতুন কোনো স্ট্র্যাটেজি খোঁজার পিছনে দৌড়াবে। তাহলে এই যে অবস্থাটা, এই সাইকেল থেকে আপনারা এখন যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের বেশিরভাগ আপনারা মিলা নিতে পারবেন, আপনার কোনো না কোনো একটা সাইকেলে রয়েছেন, তার মানে আপনাদের ওই সাইকেলটা ব্রেক করে সামনের দিকে আগাতে হবে। এটাই আমার উদ্দেশ্য। আমি জানি আপনারা সবাই এই জিনিসগুলো জানেন, তারপর আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে এটা বলে দেওয়া যে আপনারা কোন জায়গা থেকে আপনারা আটকে আছেন, কেন আপনারা ওই জায়গা থেকে সাকসেসফুল হতে পারছেন না। যখনই এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবেন তখনই কিন্তু আপনারা সাকসেসফুল হতে পারবেন। তারপরের পয়েন্টে আসি, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো সহজে মার্কেট যে পরিবর্তন হয় তার সাথে নিজেকে মানিয়ে নেওয়া, অর্থাৎ সহজে মানিয়ে নেওয়ার প্রবণতা আপনার মধ্যে থাকতে হবে। মার্কেটে গতিবিধির সাথে তাল মিলিয়ে চলতে হবে। কারণ কি, আমাদের যে ফরেক্সে যে এফেক্টিং ফ্যাক্টরগুলো রয়েছে, যে এক্সচেঞ্জ রেটগুলো চেঞ্জ হয়, তার অনেকগুলো কারণ রয়েছে। ইনফ্লেশন রেট রয়েছে, ইন্টারেস্ট রেট রয়েছে, পাবলিক ডেট রয়েছে, পলিটিক্যাল স্ট্যাবিলিটি এবং ইকোনমিক পারফরমেন্স রয়েছে। সো এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু সবসময় একটা দেশের জন্য ঠিক থাকে না। মনে করেন ইউএসডি মানে ইউনাইটেড স্টেটেস, ইনফ্লেশন কি সবসময় সেম থাকে? ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়, এইগুলোর উপরে তো আপনার ট্রেডিং এ এসে প্রফিটের সরি এক্সচেঞ্জ রেটের উপরে আপনার ইফেক্ট ফেলে। আর এখানে হচ্ছে কি, আমরা যখন ট্রেডিং করছি ফরেক্স মার্কেট, তখন আবার দুটা কারেন্সি পেয়ার থাকতেছে, ইউরো এবং ইউএসডি। তার মানে কি, ইউরো নিউজগুলো ওই পেয়ারটাকে ইফেক্ট করবে, ইউএসডি নিউজগুলো ওই পেয়ারটাকে ইফেক্ট করবে। ঠিক আছে? তার মানে হলো যে মার্কেটে কিন্তু এটা একটা ডাইনামিক মার্কেট, এটা আপনি কখনই একটা মার্কেটে ধরে নিলেন যে মার্কেটটা সবসময় ওরকমই থাকবে, সেটা কখনই পসিবল না। এই জন্য হবে কি, আপনার টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে আপনার ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলো মাথায় রাখতে হবে। আবার ফান্ডামেন্টাল বেস যদি আপনি ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনাকে টেকনিক্যাল ব্যাপারগুলো রাখতে হবে, কারণ টেকনিক্যালের সাথে আপনার সেন্টিমেন্টাল একটা ব্যাপার যুক্ত রয়েছে। সো তিনটা জিনিসের উপরে আপনার দক্ষতা থাকতে হবে, এরকম না যে পূর্ণ দক্ষতা থাকতে হবে, কিন্তু তিনটা দিকই আপনাকে দেখতে হবে, যাতে আপনি মার্কেট যখন চেঞ্জ হবে সাথে সাথে আপনি মার্কেট কন্ডিশনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন। মনে করেন আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালানোর সময় কিন্তু আপনাকে শিখে দেওয়া হয়েছে, যদি ম্যানুয়াল গাড়ি হয় সেখানে এক্সিলেটর থাকবে, ব্রেক থাকবে, ক্লাচ থাকবে। এখন মনে করেন আপনি একটা ভাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন আপনি যেই গিয়ারে চালাবেন, আপনি যখন পাহাড়ে উঠবেন সেই গিয়ারে চালাবেন না, আপনি যখন স্মুথ রাস্তায় চালাবেন তখন সেই গিয়ারে চালাবেন। আপনার গিয়ার চেঞ্জ করতে হবে। আপনি পাহাড়ে উঠছেন, আপনার গিয়ারটাকে লো গিয়ারে নামায় নিয়ে আসতে হবে, ফার্স্ট কিংবা সেকেন্ড গিয়ারে যেতে হবে যাতে আপনার গাড়ির স্ট্রেংথটা বেশি থাকে। আবার যদি মনে করেন আপনি ঢালু পথে নামছেন, আপনি ক্লাচ ধরে রাখতে পারেন, অটোমেটিক্যালি আপনি নিচের দিকে নেমে যাচ্ছেন, আপনার ইঞ্জিনে কোনো প্রেশারই দেওয়া লাগছে না। কিংবা মনে করেন আপনি স্মুথ রাস্তা দিয়ে চালা যাচ্ছেন, আপনি জাস্ট আস্তে করে এক্সিলেটর চাপ দিয়ে ধরে রাখতে পারেন, যেখানে আপনার গিয়ারটা আপনি
থার্ড কিংবা ফোর্থ গিয়ারে দিয়ে চালাতে পারেন, অটো গাড়ি হলে তো সমস্যাই নেই। সো ব্যাপারটা যেটা সেটা হলো আমি বোঝাতে চাচ্ছি যে আপনাকে ট্রেনিং শিখাই দেওয়া হয়েছে, কিন্তু ট্রেনিং শিখাই দেওয়া মানে এই না যে আপনাকে সব সময় একইভাবে রাস্তায় গাড়ি চালাতে হবে। সামনে স্পিড ব্রেকার আছে, আপনি যদি মনে করেন যে না আমাকে শিখিয়ে দিয়েছে যে কি করে রাস্তা ফাঁকা থাকলে জোরে এক্সিলেটর চেপে চালাতে হয় ফর্মুলা ওয়ানের মতো, তাহলে দেখা যাবে আপনি অ্যাক্সিডেন্ট করে বসে আছেন। সো আপনাকে মার্কেটের সাথে অবস্থা বুঝে নিজের গতিবিধি চেঞ্জ করে ওই মার্কেটের গতিবিধির সাথে নিজের পালসটাকে মিলাই নিয়ে ট্রেড করতে হবে। এবং এটাকে অবশ্যই আপনাকে চেঞ্জ করার মেন্টালিটি থাকতে হবে। কেন থাকতে হবে এটা বলি। আপনি একটু জাস্ট ইউরো ইউএসডি চার্ট যদি ওপেন করে থাকেন তাহলে দেখতে পাবেন, ফর এক্সাম্পল আপনাকে আমি দেখাই, আপনাদের আমি দেখাই যে মনে কর ফর এক্সাম্পল আমি ইউরো ইউএসডি একটা চার্ট ওপেন করলাম, ঠিক আছে? এখানে দেখেন আমি এখানে উইকলি চার্ট ওপেন করে রেখে দিয়েছি। আপনি যদি খেয়াল করে দেখেন 2014 এর দিকে 2014 দিকে মার্কেট অনেক নিচের দিকে নেমে আসছে, তার মানে কি এরা খুব একটা স্ট্রং ডাউন ট্রেন্ডে ছিল 2014 পুরাটাই। বাট 14 পরে দেখেন এখানে কিন্তু কনসোলিডেট মার্কেট ঘুরঘুর করছে 14, 15, 16 এর শেষ দিক পর্যন্ত, 17 এসে শুরুর দিক থেকে সে কিন্তু একটা মোমেন্টাম পেয়ে আবার উপরের দিকে উঠে গেল। তার মানে এই পুরো এক বছর আমি যেটাকে উইকলি দেখাচ্ছি বলে পুরো এক বছরে এটা অনেক নিচের দিকে নেমে আসছিল। তার মানে একটা ট্রেন্ডি মার্কেট ছিল, কিন্তু ওই 14 থেকে 17 শুরু পর্যন্ত কিন্তু একটা কনসোলিডেট মার্কেট ছিল। 16 শেষে থেকে 17 শুরু থেকে সেটা একটা সুন্দর আপট্রেন্ড মার্কেটে আসলো এবং তারপর থেকে আবার নিচের দিকে নেমে আসতেছে। তার মানে মার্কেট এক এক সময় এক এক রকম থাকে। এটা তো আমি আপনাকে একটা ইউরো ইউএসডি কারেন্সি পেয়ার দেখালাম, অন্য যে কোনো মার্কেটের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপারটাই ট্রু। যদি আপনি ইউএসডি কানাডা ফলো করেন তাহলে দেখবেন যে ইউএসডি কানাডার ক্ষেত্রেও কিন্তু আপনার একই রকমের জিনিস রয়েছে, যে মার্কেট একসময় উপরের দিকে যাচ্ছিল আবার নিচের দিকে নামছে, উপরের দিকে নেমে কনসোলিডেট করছে, একের টাইম পিরিয়ড রয়েছে। সো আমার উদ্দেশ্য যেটা সেটা বলা হলো যে মার্কেট কিন্তু সবসময় একই কন্ডিশনে থাকবে না, প্রতিটা মার্কেটই ডিফারেন্ট ডিফারেন্ট সময় ডিফারেন্ট ডিফারেন্ট মোমেন্টামে থাকবে। আপনি যে কোনো একটা ট্রেডিং পেয়ার নিয়ে যখন ট্রেড করবেন ওই মার্কেটের মোমেন্টামটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে তাল মিলায় আপনাকে ট্রেড করতে হবে। আর সময় দেখবেন যে যখন 2014 দিকে আপনার ডেইলি এভারেজ মুভমেন্ট হয়তো ইউরো ইউএসডি 200 পিপ করেছিল, কিন্তু এখন দেখবেন সেটা 50 বা 100 পিপ। তাহলে 200 পিপের সময় আপনি যে স্ট্র্যাটেজি বানিয়েছিলেন যে স্টপ লস 200 পিপ হবে, টেক প্রফিট 200 পিপ হবে, সেটা হয়তো এখন কাজ করবে না। বা এখন যে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করলেন, মার্কেট কন্ডিশন যদি চেঞ্জ হয়ে যায়, মার্কেট ডাইনামিজম যদি চেঞ্জ হয়ে যায়, তখন যদি আপনার কুইক মুভমেন্ট অনেক বেড়ে যায়, তখন কিন্তু আপনার তাহলে এখনকার যে স্লো কুইক মুভমেন্টের সাথে আপনার তখনকার স্ট্র্যাটেজি ম্যাচ করবে না। এইটার সাথে মানায় নেওয়ার ক্ষমতা আপনাকে থাকতে হবে। এবং এই পয়েন্টটাকে আরেকটু ইমফাসাইজ করার জন্য আপনাকে আমি আরেকটা স্লাইড দেখাই, আমার লাস্ট স্লাইড এখানে, সেটা হলো এই হিস্টোরি অফ ফরেক্স। ফরেক্সের হিস্ট্রি সম্পর্কে তো আপনাকে জানতে হবে না, আপনি যেরকম ফরেক্স ট্রেডার আপনাকে তো বলতে হবে যে আমি ফরেক্স ট্রেড করে থাকি, এর হিস্ট্রিটা কি। কেউ হয়তো বলবে যে ফরেক্স ট্রেডিং এটা তো নতুন একটা জিনিস, আমি আজকে থেকে ট্রেডিং করা শুরু করলাম তার মানে এটা একটা নতুন জিনিস। আসলে না, এই ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ বা এই মুদ্রা বিনিময় প্রথাটা কিন্তু আমাদের সেই অ্যানশিয়েন্ট যুগ থেকে চলে আসছে, ঠিক আছে? তখন আমরা করতাম কি, কোনো একটা কারেন্সি পেয়ার থাকতো, তখন হয়তো কারেন্সি ছিল না, তখন হয়তো তাম্র মুদ্রা, ধাতব মুদ্রা বা কোনো, তখন আমরা কি পণ্য বিনিময় করতাম। তার মানে কি কোনো একটা জিনিসের বিনিময়ে কিন্তু আমরা আরেকটা জিনিস পেতাম, এক্সচেঞ্জ করতাম, ঠিক আছে? ফরেন এক্সচেঞ্জ করতাম, ঠিক আছে? তার মানে এই যে এক্সচেঞ্জের জিনিসটা, সেই জিনিসটা যে একদম নতুন একটা জিনিস সেটা না, এটা অনেক দিন আগে থেকে আমাদের চলে আসতেছে। যদি আপনি 4th সেঞ্চুরির দিকে তাকান তাহলে দেখবেন যে বাইজেন্টাইন যে ইকোনমিটা ছিল তারা মনোপলি কারেন্সি এক্সচেঞ্জে বিজনেস করে গেছে। তার মানে তখন থেকে এই জিনিসগুলো উদ্ভব ঘটেছে। এবং আপনি যদি 15th সেঞ্চুরিতে আসেন, এটা আরও পূর্ণ বিকাশ লাভ করেছে যখন হচ্ছে টেক্সটাইল মার্চেন্ট আপনার এক দেশ থেকে আরেক দেশে গেছে। তখন তারা করতো কি, নিজেদের মধ্যে ট্রেড করার জন্য তারা ওই কারেন্সিটাকে নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে নিত। ফর এক্সাম্পল, যে সমস্ত লোকজন বাণিজ্যিক উদ্দেশ্যে জাহাজ নিয়ে পাড়ি দিত না, আমরা তো এরকম ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগেও ডাচ বাহিনী, অনেক বাহিনী, ওলন্দাজ বাহিনী এরা ছিল আর কি। তারা করতো কি, এক দেশ থেকে আরেক দেশে চলে যেত, কিন্তু মনে করে যে নিজের দেশ থেকে যখন আসবে তারা যে কারেন্সিটা নিয়ে আসছে সেটা এসে তো লোকাল মার্কেটে দিলে ওরা তো বলবে না ভাই এটা তো আমি চিনি না, আপনাকে আমি কেন, তখন তারা ভাত কিনেই খেতে পারবে না, তো খাবার কিনেই খেতে পারবে না। তার মানে কি, অবশ্যই যে তারা মুদ্রাটা বাজার থেকে এনেছিল সেটাকে এক্সচেঞ্জ করা, অথবা ওই মুদ্রাটা যে মুদ্রাটা ওই মার্কেটে চলে সেই মুদ্রাটা চেঞ্জ করে নিত, নিয়ে তারপরে তারা সেখান থেকে মুদ্রাগুলো ইউজ করতো। সো তখন থেকে কিন্তু এক্সচেঞ্জ হাউস থেকেছে, সেটা আরও পরিপূর্ণতা লাভ করেছে 17th এবং 18th সেঞ্চুরিতে। তখন ইংল্যান্ড করলো কি, এই ইংল্যান্ড এবং হল্যান্ডই মিলে তো আপনার এই এক্সচেঞ্জ হাউসগুলোকে মোটামুটি কন্ট্রোল করতো। এবং দেখা গেলো যে অনেক ব্যাংক বা এক্সচেঞ্জ হাউস গড়ে উঠছে। এবং 1913 এসে দেখা গেলো যে সেই নাম্বারটা 3 থেকে ইনক্রিজ করে 71-এ পৌঁছে গেছে, অর্থাৎ 3 to 71-এ পৌঁছে গেছে। এবং বেশিরভাগই দেখা গেলো লন্ডন বেস একটা ফরেক্স ব্যাংক গড়ে উঠলো, তারা করতে কি আপনার এই এক্সচেঞ্জগুলোকে করতো। তো 1944-এ ব্রেটন উডস অ্যাকর্ড নামে একটা অ্যাকর্ড সাইন হয়েছে বা অ্যাকর্ড সবাই মানতো। সেটা হলো কি, যে তারা ঠিক করে নিয়েছিল যে এখন এই কারেন্সি, যে তারা কারেন্সিগুলোকে এক্সচেঞ্জ করছে, এই এক্সচেঞ্জ রেট ফ্ল্যাকচুয়েট করবে না বেশি। এখন যেরকম আমরা দেখি অটোমেটিকলি এক্সচেঞ্জের ফ্ল্যাকচুয়েট করে, তখন তারা ঠিক করে যে 1%-এর বেশি এক্সচেঞ্জের ফ্ল্যাকচুয়েট করবে না। এবং তারা ধরে নিল যে ইউএস ডলার হবে গ্লোবাল রিজার্ভ কারেন্সি, কারণ তখন থেকে অ্যাকচুয়ালি ইউএস ইকোনমি আস্তে আস্তে মার্কেট ক্যাপচার করা শুরু করেছে, ঠিক আছে? এবং তারা এটাও ঠিক করে যে $35 পার আউন্স অফ গোল্ড তারা
ঠিক করে নিয়ে এই দুটা জিনিস তারা ঠিক করে নিয়ে তারা একটা ব্রেটন উডস এগ্রিমেন্ট ঠিক করলো। তো 1944-এ আমাদের কি হলো, এই ফরেক্স ট্রেডার যারা ছিল তাদের কিন্তু একটা রেস্ট্রিকশন ছিল যে না এই 35 হলো পার আউন্স অফ গোল্ড এবং 1% ফ্র্যাকচার করতে পারবে না, তাহলে এখানে তো আমার ফরেক্স থেকে খুব একটা বেশি লাভ করার কিছু নাই। তো এইটা কখন হলো, যখন 1971-এ প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ইউএস প্রেসিডেন্ট যখন করলো কি ব্রেটন উডস এক্সিটটাকে বাদ দিয়ে দিয়ে করলো কি তারা ফ্রি ফ্লোটিং কারেন্সি এক্সচেঞ্জ রেট তৈরি করে ফেললো। তখন মানে কি হলো যে হ্যাঁ এখন এই জিনিসটা কি করতে ভ্যারি করতে পারে। দেখেন ইউএস কত বড় একটা গেম এখানে খেলেছে, এই গেমগুলো আপনি যদি শিখতে পারেন তাহলে কিন্তু অনেক মজা। হ্যাঁ এই জিনিসগুলো শিখতে পারলে আপনি গল্প করতে পারবেন অনেক। বা যাক আমি অত গভীরে যাচ্ছি না, যেটা বলতে আছে যে ইউএস যখন দেখলো যে তার কারেন্সি ধীরে ধীরে স্ট্রং হয়ে যাচ্ছে, তখন তারা দেখলো যে এটাকে তারা এক জায়গায় আটকে রেখে লাভ নেই, এখন আমরা এটাকে আরো স্ট্রং বানাতে পারি। তখনই কিন্তু তারা একটা গেম খেলা শুরু করলো যে তাদের কারেন্সি স্ট্রং বানানো শুরু করলো এবং ধীরে ধীরে তারা আরো বেশি শক্তিশালী ইকোনমি হয়ে গেলো। বাট সেটা না, 1971-এর সময় কিন্তু তখন থেকে আপনি ট্রেডিং করে হয়তো প্রফিট করতে পারবেন, হয়তো ইউএস ডলার যদি কিনে রাখতেন তাহলে তো 10 বছর পরে আপনি আরো বেশি প্রফিট করতে পারতেন। তো 1973-তে একটা মেজর ইনসিডেন্ট করেছিল, সেটা রয়টার তারা করেছিল কি আগের দিনে আপনি যদি দেখে থাকেন তারা ট্রেডিং করতো, ফ্লোর ট্রেডিং করতো, পেপার বেস ট্রেডিং করতো, কিংবা ধীরে ধীরে তারা টেলিফোনের দিকে গিয়েছিল। এই রয়টার ফার্স্ট 1973-তে আপনার সব কিছু হলো কম্পিউটার মনিটরে নিয়ে আসছে, কম্পিউটার মনিটরে সব কোড থাকবে এবং সেখান থেকে আপনি এগ্রিমেন্ট করতে পারবেন, আপনি ট্রেড করতে পারবেন। সো এটা একটা মেজর চেঞ্জ ছিল যে সব কিছু আপনার অনলাইনে চলে আসলো, অনলাইন না অ্যাকচুয়ালি, সরি, কম্পিউটার বেসড হয়ে গেল। এবং সেটা 1981-এ এসে দেখলো যে অন্যান্য যে মার্কেট পার্টিসিপেন্ট রয়েছে তারাও কিন্তু তখন মার্কেটে ঢুকতে পারলো। আগে কি হতো, এই চেঞ্জগুলো শুধুমাত্র এক্সচেঞ্জ হাউসগুলোই করতে পারতো, বড় বড় এক্সচেঞ্জ হাউসগুলো, এক্সচেঞ্জ হাউসের মালিক যারা তারা করতে পারতো। 1981-এ এসে লোকাল যারা পিপল ছিল, যখন চাইনিজ মার্কেট এখানে ঢুকলো, তারা সাউথ কোরিয়া ঢুকলো, তারা দেখলো যে না এখানে যত প্রফিট করার চান্স আছে, তার মানে তখন তারা এখান থেকে ট্রেডিং করা শুরু করলো, মানে মিড লেভেল ইনভেস্টাররা এখানে ঢোকা শুরু করলো। তখনও কিন্তু আমাদের মতো রিটেল ট্রেডার মার্কেট ঢুকে নেই, আমাদের রিটেল ট্রেডারের মার্কেটটা ঢুকলো কবে, 1990-সে যখন ইন্টারনেট বেস আমাদের ট্রেডিং প্ল্যাটফর্ম গড়ে উঠলো, এখনকার যে আমরা ব্রোকার হাউসগুলোকে ইউজ করে থাকি, তখন দেখা গেলো একজন বাসায় বসেই ইন্টারনেটের মাধ্যমে, আগে যেরকম ছিল কম্পিউটারে ছিল কিন্তু যেহেতু ইন্টারনেট কানেক্টেড ছিল না, আপনাকে ট্রেড করতে হলে ওই সেই ফ্লোর বুকিং দিয়ে আপনার ওখানে যেতে হবে, ওখানে ব্রোকারদের সাহায্যে আপনার ট্রেড করতে হবে। পরবর্তীতে যখন এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের এই জিনিসগুলো হাতের মুঠে চলে আসলো, তখন কিন্তু আমরা বসে বসেই ট্রেড করতে পারি। তখন দেখা গেলো যে আমরা কম্পিউটারে বসে ট্রেড করছি এবং সেটা তো এখন আরও অ্যাডভান্স হয়ে গেছে, আমরা তো মোবাইলে স্ক্রিন দিয়ে আমরা এখন ট্রেড করতে পারি। তো এই যে একটা ট্রেডিং এর সাইকেল, এই সাইকেল কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়েছে, একই রকম থাকে না। তো এতদিন যদি চেঞ্জ হয়ে থাকতে পারে, আর আমরা জানি যে টেকনোলজি এখন আরো বেশি দ্রুত চেঞ্জ হচ্ছে, ফাস্ট চেঞ্জ হচ্ছে। আমরা কিন্তু 10-15 বছর আগেও এটা কল্পনা করি নাই যে আমরা এখানে মোবাইল দিয়ে একটা উবার বুকিং দিব, আমার বাসার নিচে গাড়ি চলে আসবে, আমি উবার করে চলে যাবো কোথাও। এটা কিন্তু আমি 15 বছর আগে বা 10 বছর আগেও কল্পনা করি নাই। বাট এটা কেন এখন পসিবল হয়েছে, কারণ টেকনোলজি র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। মোবাইল দিয়ে যে এত কাজ করা যাবে, 20 বছর আগে যখন আমি বুয়েটে পড়তাম তখন আমার মাথাতে এটা চিন্তায় আসে না যে এগুলো দিয়ে এত কিছু করা যেতে পারে। বাট এখন আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আসলে অনেক কিছু করা যেতে পারে, এবং টেকনোলজি আগামী 10 বছরে যে কত ইমপ্রুভ হবে এ নিয়ে আমরা সবাই জানি, সবারই একটা ধারণা রয়েছে যে র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। তাহলে এর ইফেক্ট যে আমাদের ট্রেডিং এর উপরে পড়বে না তা কিন্তু আমরা ধরে নিতে পারি না। ব্লক চেইন আসতেছে, রোবো অ্যাডভাইজিং আসতেছে, এই জিনিসগুলো যখন আসবে তখন কিন্তু ট্রেডিং এর উপরে আপনার ইম্প্যাক্ট পড়বে। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমি কেন আপনাকে বললাম, এই স্লাইডটা বলার উদ্দেশ্য যেটা হলো যে আপনি যদি মনে করে থাকেন আপনার কাছে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, 5 বছর ধরে ভালো কাজ করছে, বাট এটা নিয়ে আমি সারা জীবন ইনকাম করে যাবো, তা না। আপনাকে মার্কেট ডায়নামিক্সের সাথে আপনার চেঞ্জটাকে লক্ষ্য করতে হবে, আপনার চোখ কান খোলা রাখতে হবে কোথায় কি চেঞ্জ হচ্ছে, কেন এরকম মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। এবং তারপরে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ আসলেই এই জিনিসটা জানতে হলে আমার মার্কেটের সবসময় লেগে থাকতে হবে, এত সহজ না ব্যাপারটা। একটা ছোট্ট এক্সাম্পল দেখে নিয়ে শেষ করি। আগেকার দিনে যখন আমরা সেফ কারেন্সি পেয়ার খুঁজতাম বা সেফ কারেন্সি বা হেভেন কারেন্সি খুঁজতাম, তখন আমরা হয় ইউএস ডলার কিংবা গোল্ডে ইনভেস্ট করতাম। এখন আমি যদি আপনার একটু বিটকয়েনের চার্টটা দেখেন তাহলে দেখবেন যে ক্রিপ্টো কারেন্সিগুলোও কিন্তু এখন অনেকে মনে করতেছে এটা একটা সেফ হ্যাভেন হতে পারে, তখন তারা কি করছে ওইখানে ইনভেস্ট করছে। সো আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম যে মার্কেট ডায়নামিক কিন্তু চেঞ্জ হচ্ছে, মার্কেটের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে, বড় বড় ইনভেস্টাররা তাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। সো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে যে আপনার ট্রেডিং সাইকোলজি সম্পর্কে যদি আপনার নিজের ট্রেডিং সাইকোলজি সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, একজন শেখানো বলিতে যেটা আমি সবসময় বলে থাকি, একজন মাছ ধরে এনে যদি আপনাকে খাওয়াই দেয় সেই মাছটা আপনি খেতে পারবেন, একদিন দুদিন এক মাস খেতে পারবেন, কিন্তু আপনি যদি মাছ ধরা না শিখতে পারেন তাহলে কিন্তু আপনি পারবেন না, আপনি কখনোই এই মার্কেটে সাস্টেইন করতে পারবেন না। তো আমি জাস্ট একটু সামারাইজ করি আজকে যে জিনিসগুলো আমি এখানে আলোচনা করলাম, যে জিনিসগুলো আমরা সবাই জানি, কিন্তু আমি এই জিনিসগুলোকে এই জন্য আলোচনা করলাম যাতে আমরা এই জিনিসগুলোকে ভুলে না যাই। 1 নম্বর হলো আমরা উচ্চবিলাসী না হয়ে আমাদের একটা রিয়েলিস্টিক প্রফিট টার্গেট থাকবে,
আমরা হলিডের পিছনে ছুটবো না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। মানসিক দৃঢ়তা হলো আপনার মনের সাথে টিকে থাকতে হবে। আপনি যে ট্রেডিং স্ট্র্যাটেজি এতদিন ধরে ডেভেলপ করেছেন ডেমোতে ট্রেড করে বা ইয়েতে ট্রেড করে, এবং সেটার জন্য আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আপনি লসও খেতে পারেন, কিন্তু যেহেতু আপনার স্ট্র্যাটেজিতে কাজ করে এসেছে, আপনি জানেন যে আপনার উইনিং রেশিও হলো 60-40, তাহলে মনে করেন যখন লস খাচ্ছেন তখন সেটা 40-র মধ্যে আছে, ওই 60টা আপনার সামনে আসবে। মনের মধ্যে এই স্ট্রেংথটা রাখতে হবে, ধৈর্য অপেক্ষা করতে হবে। যখন ট্রেড নেওয়ার উপযুক্ত আপনি ট্রেডিং প্ল্যানে যেভাবে ঠিক করেছেন যে এই জায়গায় আপনি ট্রেড দিব, তার আগেও নেবেন না, তারপরেও নেবেন না, এটা আপনার মাথায় রাখতে হবে। নিজের ট্রেডিং সাইকোলজি সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে, নাহলে আপনি স্বাতন্ত্র হতে পারবেন না অন্যদের থেকে। আপনি নিজের ট্রেডিং স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারবেন, ট্রেডিং সাইকোলজি সম্পর্কে ডেভেলপ করতে হবে নিজেকে, এবং ট্রেডিং কৌশল সম্পর্কে তো আপনাকে জানতেই হবে, এবং তার সাথে সাথে আপনাকে দূরদর্শী হতে হবে, কারণ মার্কেটের সাথে সাথে আপনাকে মার্কেটের গতিবিধির সাথে আপনাকে তাল মিলিয়ে ঠিক মতো নিজেকে গড়ে নিতে হবে। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং সফল ট্রেডার যারা তার প্রত্যেকের মধ্যেই এই গুণাবলীগুলো রয়েছে। আর আপনারা যদি সফল ট্রেডার হতে চান, আপনাদের নিজেদের মধ্যে এই গুণাবলীগুলো আনতে হবে। তো আজকে এই পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে এই ট্রেডিং ভিডিওটি দেখার জন্য। আমি জাস্ট এখানে একটা পয়েন্ট উল্লেখ করে শেষ করব, সেটা হলো যে আমি যখন ভিডিও পোস্ট করি, আমার পোস্টের নিচে অনেকে কমেন্ট করেন আপনার মোবাইল নাম্বার পাওয়া যাবে কিনা, বা আমাকে ফেসবুক গ্রুপে আমার মেসেজ পাঠান যে মোবাইল নাম্বার পাওয়া যাবে কিনা, বা আমি কোথায় থাকি এই সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেন। আমি কিন্তু কখনো ডিরেক্ট অ্যান্সার দিই না। ইভেন অনেক কোশ্চেন আছে যেগুলো আমি ডিরেক্ট অ্যান্সার দিই না, যেমন ফরেস্টের বাংলাদেশে বৈধ কিনা, বা এটা হালাল কি হারাম, এই কোশ্চেনগুলো আমি অ্যান্সার এই কারণে দিই না, কারণ হলো একগুলো হলো আপনার ডিবেটেবল ব্যাপার, এক একজন একইভাবে জিনিসটাকে দেখে। আমি ওগুলোকে নিয়ে মানে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাই না, কারণ আমি যদি এখন বাংলাদেশের ট্রেডিং বৈধ কি বৈধ না এটা নিয়ে একটা লেকচার দিই, তাহলে যেটা হবে যারা আইবি ট্রেডিং করে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাদের মনে হতে পারে যে আমি তাদের বিজনেস খাওয়ার জন্য এই কাজটা করছি, বাট আমার তো সেটা আলটিমেট উদ্দেশ্য না। তো এই বিষয় নিয়ে তারাই ভালো বলতে পারবে। এই জন্য কেউ যখন আমাকে রেফার করে তখন আমি বলি যে যারা বাংলাদেশে ট্রেডিং ফরেক্স ট্রেডিং করছে, তারা যারা আপনাকে ইনভেস্ট করার জন্য উদ্বুদ্ধ করছে, তাদেরকে জিজ্ঞাসা করে যে আসলে এটা বৈধ কি বৈধ না। এটা তো আমি অ্যান্সার দিতে পারবো না, কারণ আমি বাংলাদেশে থাকি না। যারা দেশে যেগুলোতে থাকি সে দেশে আমি ট্রেডিং স্বাচ্ছন্দ্যে করতে পারি, কোনো লিমিটেশন নাই, এই জন্য আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আর হালাল কি হারাম এটার জন্য আপনাকে নিজেই গবেষণা করতে হবে, কারণ আমি কখনোই কোনো ধর্মীয় ব্যাপারে এখানে আলোচনা করব না। সো আপনার যেটা যদি মনে হয় এটা হালাল তাহলে করবেন, যদি মনে হয় হারাম তাহলে করবেন না। এটা নিয়ে আমি কোনো ব্যাখ্যা এখানে দিতে পারি না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, যারা আমার কাছে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন, ফোন নাম্বার চাচ্ছেন, আমি কিন্তু অলরেডি আমাদের ফোন নাম্বারও দেওয়া আছে, আমার কন্ট্যাক্ট ইনফরমেশনও দেওয়া আছে। যাদের আসলেই জানার ইচ্ছা তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কিন্তু অনেকেই কন্ট্যাক্ট করেছেন, এবং আমি জানি যে তারাও আমার ভিডিও দেখছেন, তাই না? তো তারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, আপনি কেন পারছেন না? সো এটাই একটা ব্যাপার, যে যাদের ইচ্ছা আছে। আর আমার এটা হলো কি, যে এরকম না যে দেখবেন যে আমি কোনো ভিডিওতে বলি না আমার লাইক দাও, সাবস্ক্রাইব দাও, শেয়ার করো, কারণ আমার তো এটা দরকার নাই। আমি যে এখান থেকে ট্রেড করতেছি, আমার ট্রেডিং এর যে প্রফিট হয়, সেই প্রফিটের তুলনায় আমি ইউটিউবে থেকে যদি টাকা আসে, সেটা আসলেই আপনারা যদি আমি কোনো কম্পেয়ার করে দেখি, তাহলে আপনারা হাসবেন যে আমি একদিনে যে ট্রেড করে যে টাকা ইনকাম করি, সেটা আমার দেখা যাচ্ছে যে এই এত বড় ভিডিও বানায় আমার সেই ইনকাম আসতেছে না। তো আমার উদ্দেশ্যটা এরকম না যে আমার ভিউয়ার বাড়ানো, যে আমি রিচ আমার কন্ট্যাক্ট পয়েন্ট দিলাম, আপনি আমার কন্ট্যাক্ট পয়েন্ট ধরে আমার সাথে কারণ আমি জানি যে কন্ট্যাক্ট পয়েন্ট দিলে আপনাদের ফার্স্ট কোয়েশ্চেন হয় যে আমি ট্রেডিং শিখাই কিনা। ভাই আমি ট্রেডিং শিখাই না। আমি ট্রেডিং যদি শিখাতাম তাহলে তো নিজে খুব সুন্দর ওয়েব পেজ ক্রিয়েট করে বলতাম আসুন ট্রেডিং শিখুন আমার কাছে। আমি ট্রেডিং শিখাই না এই কারণে, কারণ আমার মনে হয় যে ট্রেডিং নিজে নিজে শেখার প্রয়োজন, নিজের সাইকোলজি নিজে ডেভেলপ করা প্রয়োজন। নিজে যদি আপনি ট্রেডিং সাইকোলজি ডেভেলপ করতে না পারেন, তাহলে আর কেউ আপনাকে জোর করে ট্রেডিং সাইকোলজি বা ট্রেডিং কৌশল ডেভেলপ করে দিতে পারবে না। আমি আপনাকে হেল্প করতে পারি, আপনার যেখানে প্রবলেম আপনি আমাকে বলেন, আমি সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো যদি আমার সেই ক্ষমতা থাকে। কিন্তু আপনি যদি আমাকে বলেন আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি দ্বারা আমাকে ফরেক্স ট্রেড শিখায় দেন, এটা কখনোই পসিবল না। আমার সাথে যারা কন্ট্যাক্ট করেছেন তাদেরকেও বলেছি, যারা কন্ট্যাক্ট করেন নাই আগামীতে করবেন ভাবছেন তাদেরকে বলে রাখি, আমি ট্রেডিং পার্সোনালি শিখাই না, আমার কোনো ট্রেডিং কোর্স নাই, পেইড কোর্সও নাই। আমার যেটা আছে সেটা আপনারা দেখলেই একটু খুঁজে বের করতে পারবেন আমার কি আছে, কারণ সেটা আমার বিজনেস মডেল। সো আমি যেহেতু এই শিক্ষার সাথে এই বিজনেস মডেল আমি ঢুকাতে চাই না, সো আমি এখানে ডিসকাস করবো না। যাদের আমার ফোন নাম্বার বা আমার কন্ট্যাক্ট ডিটেলস খুঁজে নেওয়ার প্রয়োজন, তারা আপনারা একটু কষ্ট করে খুঁজে নিতে পারেন। তো ধন্যবাদ। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি আবারও সরি যে আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে একটু ভিডিওটা একটু ছোট করে বানাতে, বাট আমি আবারও ছোট করতে গিয়েও আবার আমি খুব কম টপিক রেখেছিলাম, আমি 5 থেকে 6টা টপিক রেখেছিলাম, বাট যখন আমি বলা শুরু করি তখন আমার মনে হয় যে কেন যে আমি এই পয়েন্টটা বলবো না, কারণ আমি সরি যে ভিডিওটা আবারও বড় হয়ে গেল, এই জন্য আমি দুঃখিত। বাট আশা করি আপনাদের ভিডিওটা একটু হলেও কাজে দিবে। ধন্যবাদ সবাইকে।